আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্টে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আপনারা সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু ভাইয়া কমেন্টে সবাই জানান তো। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা কি সকলে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি কিনা আমরা। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে? সাউন্ডে প্রবলেম হচ্ছে? কি প্রবলেম হইলো? এই সাউন্ড নিয়ে খুব বিপদে আছি, বুঝছেন? সাউন্ডে যে কেন প্রবলেম হয়, আপনারা প্রবলেম পান, ওয়েট একটু। সবই তো ঠিক আছে, দাঁড়ান এখানে লাগাই। আচ্ছা, এবার কি ঠিক আছে সাউন্ড? দেখেন তো সাউন্ড এবার ঠিক আছে কিনা, একটু আমাকে বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা এবার। আচ্ছা, এবার একটু বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, নয়েজ কি এবার আছে? নয়েজ মনে হয় এবার নাই। একটু আমাকে বলেন তো ক্লিয়ার আছে কিনা ঠিক মতো। আচ্ছা, এখন ঠিক আছে? বলেন। আচ্ছা, যাদের সাউন্ডের প্রবলেম হয় তারা একটু ইয়ারফোন ইউজ করবেন, তাহলে দেখবেন যে সাউন্ড ঠিক থাকবে। ঠিক আছে? যাদের সাউন্ডের প্রবলেম তারা একটু ইয়ারফোন ইউজ করবেন, দেখবেন সাউন্ড ঠিক থাকবে। ওকে? আচ্ছা, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে অবচয় পড়ব আজকে। ওকে? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অবচয়। হ্যাঁ, অবচয় আমরা একটু পড়াশোনা করব আজকে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা অবচয় পড়াশোনা করব। ওকে, দেখি। আচ্ছা, তাহলে আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, মাইক্রোফোনটা চেঞ্জ করি। সাউন্ডে প্রবলেম, এই প্রবলেম কেন হয় বলেন? মাইক্রোফোন ইউজ করি এত ভালো সবকিছু, তারপরে প্রবলেম হয়, এত প্রবলেম। আচ্ছা, শব্দ হচ্ছে, এসি চলছে তো, এসি শব্দ হচ্ছে। আচ্ছা, এবার দেখেন তো কি অবস্থা, এবার বলেন ঠিক আছে কিনা। সাউন্ড কি করে বাড়াবো? সাউন্ড কি আমি মেশিন যে সাউন্ড বেড়ে যাবে বলেন তো? আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে? এখন না ঠিক থাকলে আর কিছু করার নাই, আমি মাইক্রোফোন কি অফ? মাইক্রোফোন অফ থাকবে কেন? মাইক্রোফোন তো এই এখন ঠিক আছে না সাউন্ড? আচ্ছা, এখন ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু ভাইয়া ক্লাস করি, ঠিক আছে? দেখি, আমরা যে জিনিসটা আজকে পড়বো সেটা হচ্ছে এই যে অবচয় পড়ি আমরা। ওকে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে অবচয়ে আমরা যদি কিছু দেখি, অবচয়ের আমি প্রথমে বেশ কিছু টাইপ করে দিয়েছি আপনাকে। হ্যাঁ, এই টাইপ অনুযায়ী আমরা ক্লাসগুলো করব। ঠিক আছে? দেখেন, টাইপ ওয়ানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, টাইপ ওয়ানে আমরা জাস্ট থিওরি গুলো রেখেছি। হ্যাঁ, অবচয় থেকে আমাদের পরীক্ষায় থিওরি আসবে। ওকে?
তো টাইপ 1 এ আমরা থিওরি গুলো রাখার চেষ্টা করেছি। এখন থিওরির মধ্যে যে জিনিসগুলো আসে দেখেন, আমি একটু থিওরি গুলো সলভ করব, সেই সাথে সাথে আপনাদেরকে এই ডিটেল গুলো আলোচনা করে দিব। ওকে, দেখেন প্রথমে আমাদের যেটা বলেছে থিওরি থেকে, কি বলছে যে অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরে অবচয় কম দেখাবে। ঠিক আছে, অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর অবচয় কম দেখাবে। আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম হয়। কোন পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের কোন পদ্ধতি ভাইয়া? সরল রৈখিক পদ্ধতি। ঠিক আছে, এই যে সরল রৈখিক পদ্ধতি আছে না, এই সরল রৈখিক পদ্ধতিতে আমার কি হবে বলেন তো? প্রথম বছর অবচয় কম হবে। ওকে, প্রথম বছর অবচয় কম। এখন এই যে প্রথম বছর অবচয় কম, এই কথাটাকে একটু চেঞ্জ করে পরীক্ষায় আসতে পারে যে কোন পদ্ধতিতে হিসাব রাখলে প্রথম বছর ব্যয় কম হবে। ভাইয়া অবচয় কম মানে কি বলেন তো? অবচয় কম মানে ব্যয় কম, তাই না? আচ্ছা, আবার ব্যয় যদি কম হয় তাহলে নিট মুনাফা কি হবে বলেন তো ভাইয়া? এই ব্যয় যদি কম হয় তাহলে নিট মুনাফা কি হবে? নিট মুনাফা বেশি হবে। নিট মুনাফা যদি বেশি হয় তাহলে আমরা কি জানি? মালিকানা সত্ত্ব কি হবে বলেন তো? মালিকানা সত্ত্ব বেশি হবে। নিট মুনাফা যদি বেশি হয় তাহলে আয়কর দিতে হবে কেমন বলেন তো? এই আয়করও দিতে হবে আমাদেরকে বেশি। তাহলে এই জিনিসগুলো কি আমরা সবাই ধরতে পারবো? একটু বলি তো আমরা কি বলছি দেখেন তো, যে সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছর অবচয় কি হবে? প্রথম বছর অবচয় কম হবে। এখন অবচয় যদি কম হয় তাহলে কোন ঘটনাগুলো ঘটবে? অবচয় কম মানে ব্যয় কম, ব্যয় কম হলে মুনাফা বেশি, মুনাফা বেশি মানে মালিকানা সত্ত্ব বেশি, মালিকানা সত্ত্ব বেশি, মুনাফা বেশি মানে আয়কর বেশি দিতে হবে। আর বিপরীত দিকে একটা ঘটনা ঘটবে, আমরা অবচয় ধরি সম্পদের উপরে, অবচয় ধরলে সম্পদ কমে যায়। তাহলে আমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন পদ্ধতিতে প্রথম বছর হিসাব রাখলে সম্পদ বেশি দেখাবে, তাহলে এই পদ্ধতিতে কিন্তু ভাইয়া সম্পদও বেশি দেখাবে। মনে থাকবে, এই ঘটনাগুলো ঘটবে আমাদের। কি বলেছি? সরল রৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় রাখি মানে অবচয় হিসাব করি তাহলে প্রথম বছর অবচয় কি হবে? প্রথম বছর আমার অবচয় কম হবে। এখন অবচয় যদি কম হয় তাহলে ব্যয় কম হবে, মুনাফা বেশি হবে, মালিকানা সত্ত্ব বেশি হবে, আয়কর বেশি হবে। আমরা কি ক্লিয়ার? এটা একটু বলি তো ভাইয়া। এই ঘটনাগুলো আমাদের ঘটবে। এখন এটার বিপরীত যদি আমরা বলি যে অবচয় বেশি দেখাবে, ভাইয়া ক্রমহ্রাসমান পদ্ধতির নাম শুনেছি না আমরা? বলেন তো, এই যে ক্রমহ্রাসমান, এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির নাম তো আমরা শুনেছি না? তাহলে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি হবে। প্রথম বছর অবচয় কি হবে বলেন তো? প্রথম বছর অবচয় বেশি হবে। ক্লিয়ার? তাহলে ভাইয়া প্রথম বছর যদি অবচয় বেশি হয় তাহলে অবচয় বেশি হওয়া মানে কি বলেন তো? অবচয় বেশি হওয়া মানে ব্যয় বেশি হবে, কারণ অবচয় একটি ব্যয় হিসাব। তারপরে আর কি ঘটনা ঘটবে বলেন তো? ব্যয় বেশি মানে নিট মুনাফা কি হবে বলেন তো? নিট মুনাফা আমাদের কম হবে। আর নিট মুনাফা যদি কম হয় মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্বও কম হবে। নিট মুনাফা কম মানে আয়করও কি হবে বলেন তো? আয়করও আমাদেরকে কম দিতে হবে। আর অবচয় বেশি মানে আমরা কি বলবো? অবচয় বেশি মানে আমাদের সম্পদ কি হয়ে যাবে বলেন তো? সম্পদ কম হবে, তাই না? সম্পদ কি হবে? সম্পদ কম হবে, তাই না? কারণ আমরা সম্পদের উপরে অবচয় ধরি। তাহলে অবচয় যদি বেশি করে ধরি তাহলে সম্পদের দামটা কি হয়ে যাবে? কমে যাবে না? তাহলে এই ঘটনাগুলো ঘটবে। এই ঘটনাগুলো দিয়ে আমার পরীক্ষায় থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে এবং বিগত সালে আসছে। বুঝতে পেরেছি সবাই? তাহলে এই জায়গাটা কি আমরা সবাই ক্লিয়ার? এই জায়গাটা তাহলে এখান থেকে দেখেন পরীক্ষায় আমার প্রশ্ন আসছে, নরমাল প্রশ্ন করেছে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম দেখাবে। তাহলে অবচয় কম মানে কোন পদ্ধতি ভাইয়া? সরল রৈখিক পদ্ধতি। মনে থাকবে। 2 নম্বরে আসি, অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপরে নির্ভর করে না, মানে সময় বা আয়ুষ্কাল। এই অবচয়ের অঙ্কে সময় বলতে আয়ুষ্কালকে বোঝায়। তাহলে আপনাকে জিজ্ঞাসা করেছে কোন পদ্ধতিতে আয়ুষ্কালের দরকার নাই বা সময়ের দরকার নাই। আমরা জানি উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপরে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়, সে কারণে এখানে সময়ের কোনো দরকার হয় না। মনে থাকবে। তাহলে এটার উত্তর হবে উৎপাদন একক পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরিমাণে আসছে। গুচ্ছ টানা 2 বছর এখান থেকে প্রশ্ন করেছে। এবার আসি দেখেন
3 নাম্বার প্রশ্ন, অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে? তাহলে আমাকে জানতে হবে অবচয়ের সমন্বয় করলে কি হয় এবং না করলে কি হয়, সেটাও আমাদের গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি। দেখেন, অবচয় সমন্বয় করা, অবচয়কে কি করা? সমন্বয় করা। ভাইয়া এই সমন্বয় করা কথাটার অর্থ কি জানেন? অবচয়কে লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ করাও যা, সমন্বয় করাও তা। মনে থাকবে? তাহলে এই অবচয়কে যদি আমরা লিপিবদ্ধ করি বা সমন্বয় করি, তাহলে অবচয়কে লিপিবদ্ধ করলে অবচয় নামক ব্যয় বেড়ে যাবে না? তাহলে কি হবে ভাইয়া? অবচয়কে সমন্বয় করলে অবচয় নামক যে ব্যয় হিসাব, সে ব্যয় হিসাব কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওকে, এখন অবচয়টা ধরি কার উপরে? আমরা অবচয় ধরি সম্পদের উপরে। তাহলে সম্পদটা কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। তো সেটাকে কি লিখতে হয় বলেন তো? পুঞ্জীভূত অবচয়। অবচয় ধরলে পুঞ্জীভূত অবচয় কি হয়? বেড়ে যায়। আমরা জানি পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাব। কি সম্পদ হিসাব? বিপরীত সম্পদ হিসাব। তাহলে বিপরীত সম্পদ যদি বেড়ে যায়, তাহলে সম্পদ কি হয়ে যাবে বলেন তো? সম্পদ কমে যাবে, তাই না? তাহলে অবচয় সমন্বয় করলে কি হচ্ছে? অবচয় সমন্বয় করলে ব্যয় বেশি হচ্ছে আর সম্পদ কি হয়ে যাচ্ছে? সম্পদ কমে যাবে, তাই না? বিপরীত সম্পদ বেড়ে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া। তাহলে আমরা যদি খাঁটি বাংলা ভাষায় যদি বলি, অবচয় সমন্বয় করা মানে অবচয়কে লিপিবদ্ধ করা। আর অবচয়কে যখন আমরা লিপিবদ্ধ করব, তখন অবচয় নামক ব্যয় বেড়ে যাবে। আর ব্যয় বেড়ে যাওয়া মানে কি? সম্পদের উপরে অবচয় ধরছি, সম্পদের দামটা কমে যাবে। আর লিপিবদ্ধ যদি না করি, তাহলে কি হবে? উল্টা হবে। উল্টা কি হবে ভাইয়া? ব্যয়টা কমে যাবে আর সম্পদটা বেড়ে যাবে, তাই না? তাহলে অবচয়ের সমন্বয় করলে কি হচ্ছে? ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। আর সমন্বয় যদি না করি তাহলে কি হবে? উল্টাটা হবে। সমন্বয় না করা মানে কি বলেন তো? সমন্বয় না করা মানে লিপিবদ্ধ না করা। তাহলে অবচয়কে লিপিবদ্ধ না করলে অবচয় নামক যে ব্যয় হিসাবটা আছে আমার, সে ব্যয় হিসাবটা কি হয়ে যাবে? কমে যাবে। আর আমরা যদি ব্যয় না ধরি, তাহলে সম্পদ কি হয়ে যাবে? সম্পদ বেড়ে যাবে। তাহলে এই যে ঘটনা, আমরা কি বুঝতে পেরেছি? একটু বলি তো কি ব্যাপার? সাউন্ড কি আবার শোনা যাচ্ছে না? কি ব্যাপার? সাউন্ড কি? সাউন্ড সাউন্ড ঠিক আছে না এখন? আমি তো ক্লিয়ার শুনছি এখানে। সাউন্ড ঠিক আছে না এখন? সাউন্ড ঠিক আছে না এখন? এখন তো সাউন্ড তো ঠিক আছে, আমি তো নিজেই তো শুনছি। জানি না বাবা কি লাগে আপনাদের। তাহলে দেখি কি বলেছে। অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে? না করা হলে বলেছে। তাহলে না করলে কি হবে? না করলে ব্যয় কম হবে, সম্পদ বেশি হবে। তাহলে দেখি তো। সম্পদ কম দেখাবে না, সম্পদ বেশি হবে। মালিকানা সত্ত্ব কম দেখাবে, ব্যয় যদি কম হয় তাহলে মালিকানা সত্ত্ব বেশি হবে না, এটা হবে না। নিট মুনাফা কম হবে, ভাইয়া ব্যয় কম হলে কি মুনাফা কম হয়? মুনাফা তো বেশি হবে। তাহলে উত্তর কি হবে? ব্যয় কম হবে। উত্তর হবে ডি নাম্বার, তাই না ভাইয়া? উত্তর হবে কোনটা? উত্তর হবে ডি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে যাই আমরা। দেখেন, এই যে আমাদের 4 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে, কয় নাম্বার প্রশ্ন? 4 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে, সেখানে কি বলেছে আমরা একটু দেখি। দেখেন, 4 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে সেটা আমার কি বলেছে? এই যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না? তাহলে কোনটি বিবেচিত হয় না সেটা জানার আগে তো আমাকে জানতে হবে যে কোনটি বিবেচিত হয়, তাই না? 3টা জিনিস বিবেচনা করতে হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ে আমাকে 3টা জিনিস বিবেচিত করতে হয়। একটা সম্পদের ক্রয় মূল্য, একটা সম্পদের ভগ্নাবশেষ মূল্য, আর একটা সম্পদের আয়ুষ্কাল। এই 3টা জিনিস বিবেচনা করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা জিনিস বিবেচনা করতে হয়? 3টা জিনিস। কোন 3টা জিনিস ভাইয়া? সম্পদের ক্রয় মূল্য, সম্পদের ভগ্নাবশেষ মূল্য আর সম্পদের আয়ুষ্কাল। এই 3টা জিনিস বিবেচিত করতে হয়। তাহলে আমরা দেখি তো। সম্পদের ক্রয় মূল্য, এটা বিবেচিত করতে হয়, উত্তর হবে না। আনুমানিক কার্যকাল মানে আয়ুষ্কাল, এটা বিবেচিত হয়, উত্তর হবে না। সম্পদের আনুমানিক নিঃশেষ মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য, এটাও বিবেচিত হয়, উত্তর হবে না।
তাহলে কোনটি বিবেচিত হয় না ভাইয়া? তাহলে এই যে দেখেন বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক, এটা অবচয় নির্ণয়ে কাজে লাগে না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এ নাম্বার। এরপরে আসি আমরা 5 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখি, এগুলো আপনারা দেখলেই পারবেন, তারপর আমি একটু বুঝাই দিই। 5 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষায় আসছে। অবচয় ড্যাশের একটি প্রক্রিয়া। অবচয়কে বলা হয় ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া অথবা ব্যয় বন্টন প্রক্রিয়া। মনে থাকবে? তাহলে অবচয় কি প্রক্রিয়া ভাইয়া? অবচয় হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বা ব্যয় বন্টন প্রক্রিয়া। ভাইয়া দেখি তো আছে কিনা এগুলো। মূল্যায়ন প্রক্রিয়া না, মূল্যায়ন না, ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। এই যে দেখেন পেয়ে গেছে উত্তর। নগদ জমাকরণ না, মূল্য বিশ্লেষণও না। পুঞ্জীভূত অবচয়, এই যে পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, এটি কোন হিসাব? এটা আমরা জানি যে একটি বিপরীত সম্পদ হিসাব, যেটা আমাদের ক্রেডিট জের প্রকাশ করে। কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। তো দুইটা দিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের বিপরীত সম্পদ হিসাব রয়েছে দুইটা, একটা পুঞ্জীভূত অবচয় আর একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, তাই না ভাইয়া? এরা কি জের প্রকাশ করে? সম্পদ হিসাব ডেবিট জের প্রকাশ করে, আর এই বিপরীত সম্পদগুলো ক্রেডিট জের প্রকাশ করে, তাই না? মনে থাকবে? একটু বলি তো, একটু বলি আমরা, এরপরে যাই আমরা দেখি। এরপরে বলছে কি আমাদের, দেখি তো 7 নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে। 7 নাম্বার প্রশ্নে আমাদের যেটা বলেছে, অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না নিচের কোন পদ্ধতিতে? ভাইয়া তাহলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা কি? একটা হচ্ছে সময়ের প্রয়োজন হয় না, সময়ের প্রয়োজন হয় না উৎপাদন একক পদ্ধতিতে, তাই না? আর ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এই দুইটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে। তাহলে এখানে কি বলেছে বলেন তো? বলেছে ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না। তাহলে ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। মনে থাকবে? একটু বলি তো। আচ্ছা, এরপরে আসি আমরা 8 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে আমাদের। 8 নাম্বার প্রশ্নে বলছে ওই যে সময়ের উপরে নির্ভর করে না, অলরেডি সলভ করেছি। 9 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে অবচয় ধার্যের প্রথম বছর নিট মুনাফা কম হবে? ভাইয়া এটা কি ধরতে পারছেন? নিট মুনাফা কম হবে মানে কি? যে পদ্ধতিতে অবচয় ব্যয় বেশি হবে সেই পদ্ধতিতে মুনাফা কম হবে, তাই না? এটাই তো পড়েছি আমরা নাকি? যে পদ্ধতিতে অবচয় ব্যয় কি হবে? যে পদ্ধতিতে অবচয় ব্যয় বেশি হবে। ভাইয়া কোন পদ্ধতি দেখেন তো? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রথম বছর অবচয় বেশি মানে ব্যয় বেশি, যার ফলে নিট মুনাফা কম। তাহলে এই যে এই ঘটনার সাথে মিলছে না চিত্রটা আমাদের? তাহলে কোন পদ্ধতি উত্তর হবে বলেন তো? আমরা জানি কোন পদ্ধতিতে অবচয় নিট মুনাফা কম হবে কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। কেন কম হবে? কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে হিসাব রাখলে আমার মুনাফা বেশি হবে, আর মুনাফা বেশি হলে কি হবে? ব্যয় কম হবে, তাই না? ব্যয় বেশি হলে নিট মুনাফা কম হবে। তাহলে উত্তর হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ঠিক আছে? ওকে, বোঝা গেছে ভাইয়া? পরে যাই আমরা একটু। হ্যাঁ, পরে কি বলছে দেখি। আচ্ছা, এরপরে আমাদের যেটা বলছে দেখেন, আমাদের 10 নম্বরে যে প্রশ্নটা বলছে, 10 নম্বর প্রশ্নে বলছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এই যে প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? ভাই আমাদের সম্পদ, তিনটা সম্পদের ব্যয় বন্টন হয়। একটা স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া, স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা বলি অবচয়। ঠিক আছে? স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা কি বলি? অবচয় বলি। ওকে, আচ্ছা, স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট কর।
একটু ওয়েট করেন, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, একটু প্রবলেম হয়েছে সম্ভবত, হ্যাঁ, মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে আছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? দাঁড়ান। আচ্ছা, সাউন্ড কি আসছে এবার? একটু বলেন তো। একটু ওয়েট করেন, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, আচ্ছা, এখন কি সাউন্ড কি একটু বেড়েছে দেখেন তো। এই এখন কি ঠিক আছে? একটু দেখেন তো। মাইক্রোফোনটা সেটিং ঠিক হয়নি না কি হয়নি আমি আসলে কিছু বুঝছি না, বুঝছেন? খুব প্যারা খাই এই জিনিসগুলো, আমার মানে ভালো লাগে না। ঝামেলা হয়। এই এখন ঠিক আছে? বলেন তো, এবার কি ঠিক আছে সাউন্ড? আচ্ছা, সাউন্ড কি আসছে এবার? একটু বলেন তো। দাঁড়ান, একটু দাঁড়ান, অপেক্ষা করেন, ওয়েট। মাইক্রোফোনটা সেটিং ঠিক হয়নি না কি হয়নি আমি আসলে কিছু বুঝছি না, বুঝছেন? খুব প্যারা খাই এই জিনিসগুলো, আমার মানে ভালো লাগে না। এই এখন ঠিক আছে? বলেন তো, এবার কি ঠিক আছে সাউন্ড? সাউন্ড ঠিক আছে, কেউ কেউ শুনতে পাই না, আমি আসলে বুঝি না। আমি হচ্ছে যখন অনলাইনে ক্লাস শুরু করি, বুঝছেন, যখন অনলাইনে ক্লাস শুরু করি তখন 1090 টাকা দামের একটা মাইক্রোফোন ইউজ করতাম, কোনোদিন কেউ বলেনি যে সাউন্ডের প্রবলেম। আমি যখন অনলাইনে ক্লাস শুরু করি তখন 1090 টাকা দিয়ে একটা মাইক্রোফোন ইউজ করতাম, ওটা এখনো আছে। তো তখন কেউ বলেনি যে সাউন্ডের প্রবলেম। হ্যাঁ, ওটা দিয়ে আমি মোটামুটি 3 বছর পড়াইছি অনলাইনে, কোনো সমস্যা হয়নি। এখন আমি যে মাইক্রোফোনটা দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি এটার দাম হচ্ছে 14,000 টাকা। মানে এটা অহংকার বা খুব হাই লেভেল দেখানোর জন্য আমি বলছি না, জাস্ট বলছি। তো এটাতে নাকি সাউন্ডের প্রবলেম হয়, এখন সেটিং এ কোনো প্রবলেম না কি প্রবলেম আসলে আমি নিজেও ধরতে পারি না, বুঝতেও পারি না। এগুলো খুবই প্যারা। হুম, ঠিক আছে। এখন এগুলো হইলে, ক্লাসের মধ্যে ঝামেলা হইলে খুব মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, দেখেন, 3 ধরনের সম্পদ আছে। কয় ধরনের? 3 ধরনের সম্পদের উপরে মানে ক্রয় মূল্য বা ব্যয়কে বন্টন করা যায়, যেটাকে আমরা অবচয় নামে জানি। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের কি একটু দেখি তো ভাইয়া, দেখি। প্রবলেম থাকলে বললেন, আমি ক্লাস অফ করে দিব, এই ক্লাসটা অন্যদিন নিব, আমার আরেকটা স্টুডিও থেকে নিব। একটার নাম হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। স্পর্শনীয় স্থায়ী সম্পদ কোনগুলো ভাইয়া? আপনারা চেনেন এগুলো, তাই না? আমরা যেটা পড়েছি, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি আছে না, এটাকে আমরা বলি স্পর্শনীয় স্থায়ী সম্পদ। এটার যে ব্যয় বন্টন প্রক্রিয়া তাকে আমরা কি বলি জানেন? এটার যে ব্যয় বন্টন প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে অবচয়। কি বলি? অবচয় বলি।
অবচয়ের ইংরেজি কি জানো ভাইয়া? ইংরেজি নামগুলো একটু জেনে রাখতে হবে। অবচয়ের ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, মনে থাকবে? আচ্ছা, স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া অবচয়। অস্পর্শনীয় সম্পদ আছে না, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, এগুলো কি আমরা চিনি? বলি তো, এই অস্পর্শনীয় স্থায়ী সম্পদ কোনগুলো আমরা চিনি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ব, কপিরাইট, ইজারা সম্পত্তি আছে না, ফ্রাঞ্চাইজ, এগুলোকে বলে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তো এটার যখন আমরা ব্যয় বন্টন করব তখন তার নাম হবে অবলোপন। কি নাম হবে? তার নাম হবে অবলোপন। ইংরেজিতে বলে অ্যামোর্টাইজেশন। ইংরেজিতে কি বলে? অ্যামোর্টাইজেশন বলে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরপরে আসি আমরা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গুনগুন করে শব্দ হওয়ারও কথা না। আমি তো দেখছি বাইরের নয়েজও কিছু কিছু আসছে, এটা আসার কথাই না, এটা হচ্ছে সেই মাইক্রোফোন, বুঝছেন? কিন্তু তারপরেও আসছে, এই কারণে তো মেজাজটা খারাপ হচ্ছে আরো। হ্যাঁ, গুনগুন শব্দ কেন? আমি তো এর আগেও ক্লাস নিয়েছি, কালকেও রেকর্ড করলাম, কোনো শব্দ হওয়ারই কথা না এখানে। এরপরে দেখেন প্রাকৃতিক সম্পদ। এই যে প্রাকৃতিক সম্পদ আমরা পড়লাম না, এই প্রাকৃতিক সম্পদের যে ব্যয় বন্টন প্রক্রিয়া তার নাম কি? প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা বলবো নিঃশেষকরণ। কি বলবো ভাইয়া? নিঃশেষকরণ বলবো। এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, বা এটাকে আমরা অবক্ষয় বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি শূন্যীকরণ, মনে থাকবে? এটার ইংরেজি হচ্ছে ডিপ্লিশন, মনে থাকবে? ইংরেজি কি? ডিপ্লিশন। তাহলে এই কনসেপ্টটা কিন্তু অবচয়ই, কিন্তু সম্পদের ক্ষেত্রে নামটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পর্শনীয় স্থায়ী সম্পদ হলে অবচয়, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ হলে অবলোপন, প্রাকৃতিক সম্পদ হলে নিঃশেষকরণ, শূন্যীকরণ বা অবক্ষয়। মনে থাকবে? একটু বলি তো ভাইয়া। তাহলে এই যে আমাদের যে ঘটনা, এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে, দেখেন কি বলেছে? প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে নিঃশেষ খরচ বলা হয়। আবার আপনাকে প্রাকৃতিক সম্পদ না বলে এভাবে বলতে পারতো যে কয়লা খনির ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা কি বলবো? তাহলে কয়লার যে খনি, এটা প্রাকৃতিক সম্পদ আমরা জানি, তাহলে তার ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা বলবো নিঃশেষকরণ বা অবক্ষয়। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোনটির উপর অবচয় ধরা যায় না? একটি স্থায়ী সম্পদ আছে যার উপরে আমরা অবচয় ধরতে পারবো না, সেটা কোনটি জানেন? সেটি হচ্ছে ভাইয়া ভূমি। হ্যাঁ, এই ভূমির উপরে অবচয় ধরা যায় না। কেন ভাইয়া? কারণ ভূমি যতই ব্যবহার করেন এর মূল্য কখনো হ্রাস পায় না। ঠিক আছে, সেজন্য ভূমিকে আপনি অবচয় ধরতে পারবেন না। এই প্রশ্নটা খুব আসে আপনাদের। মুদ্রাস্ফীতি জনিত সমস্যা মোকাবেলায় কোন অবচয় পদ্ধতি জনপ্রিয়? আমরা জানি প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে, যদিও এটি আপনাদের সিলেবাসে পড়ানো হয় না। তো মুদ্রাস্ফীতি যখন হয়, মুদ্রাস্ফীতি মানে তো বুঝি যখন টাকার ভ্যালু কমতে থাকে প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাই না? অর্থাৎ অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির ফলে। তো সেই সমস্যা মোকাবেলার জন্য আমরা এই যে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতিটাকে ফলো করব। এরপরে 13তে বলেছে ভাইয়া সম্পত্তির বইমূল্য বলতে কি বোঝায়? এগুলো আপনাদের পরীক্ষায় আসছে। বইমূল্য বা পুস্তক মূল্য মানে হচ্ছে সম্পদের মূল্য থেকে তার পুঞ্জীভূত অবচয়কে বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় তার নাম হচ্ছে বইমূল্য বা পুস্তক মূল্য। আমরা একটু পরে অঙ্ক করব, দেখবো এটা। তাহলে বইমূল্য মানে কি? এই যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়কে বাদ দিব। 14 নাম্বারটা কি বলেছেন? নিচের কোনটি অবচয়ের কারণ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, আমাকে জানতে হবে অবচয় কেন হয়। অবচয় হয় হচ্ছে সম্পদের অপ্রচলনের কারণে। অপ্রচলন মানে কি? এটা আর চলছে না। সময় অতিক্রান্ত হওয়ার ফলে অবচয় হয়। তারপরে কি? সম্পদের ব্যবহার করলে অবচয় হয়। এগুলাই হচ্ছে অবচয়ের প্রধান কারণ আমরা বলতে পারি। অপ্রচলন, তারপরে আমরা বলতে পারি সম্পদের ব্যবহারজনিত হ্রাস, তারপরে আমরা বলতে পারি সময় অতিক্রান্ত হওয়া। এই কারণগুলোর জন্য আমাদের মেইনলি অবচয় হয়ে থাকে। ঠিক আছে, যেমন এই যে অপ্রচলন, এটি একটি অবচয়ের কারণ। দুর্ঘটনাজনিত ক্ষতি, দুর্ঘটনায় যদি কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার মূল্যটা হ্রাস পায় না? পায়, এটিও কিন্তু অবচয়ের কারণ। তারপরে বলতে পারি কি? ব্যবহারজনিত ক্ষতি বা মূল্য হ্রাস, এটাও অবচয়ের কারণ। কিন্তু জানতে চাইছে কোনটি কারণ নয়? সম্পদের স্থানান্তর। স্থানান্তর মানে কি? এক জায়গা থেকে সম্পদটা আরেক জায়গায় নিয়ে যাবেন, তো এটার ফলে কি কোনো অবচয় হবে? এটি অবচয়ের কোনো কারণ নয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। আমার বিশ্বাস এখানে আমি যে থিওরিগুলো অ্যাড করেছি
এই থিওরি গুলো যদি কোনো বান্দা সুন্দর করে পড়ে যায়, যে কোনো ভার্সিটিতে থিওরি কমন পাবে এখান থেকে। ওকে, এবং আমি আজকে যে আলোচনাগুলো করে দিয়েছি এবং এখানে যে থিওরি গুলো আছে, এখান থেকে ইনশাআল্লাহ যদি থিওরি প্রশ্ন আসে এখান থেকে মিস যাবে না। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পেরেছেন? একটু বলি। এরপর আমরা আসি, তাহলে এটা আমাদের গেল। এবার আমরা টাইপ 2 তে যদি একটু যাই, যে টাইপ 2 তে কি ধরনের প্রশ্নগুলোকে অ্যাড করা হয়েছে। তাহলে টাইপ 2 তে আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো আমরা একটু দেখি ভাইয়া। এখানে মেইনলি অবচয় ধরা সংক্রান্ত অর্থাৎ অবচয় নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানে অ্যাড আছে। হ্যাঁ, যে অবচয় নির্ণয় আমি আপনাদেরকে বলি তিনটা পদ্ধতি, একটা সরলরৈখিক, ক্রমহ্রাসমান, বর্ষা সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করতে পারি কিনা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ নির্ণয় করতে পারি কিনা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা সম্পদের বইমূল্য নির্ণয় করতে পারি কিনা। এই যে তিনটা কথা আমি বলেছি না, এই তিনটা কথার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি 1 মার্ক ইনশাআল্লাহ গুচ্ছে কমন পেয়ে গেছেন। ঠিক আছে, আমরা ওই জিনিসগুলো এখানে দেখব। দেখেন, যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কি ক্রমহ্রাসমানকৃত উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা। তাহলে আমরা দেখি, একটা সম্পদ আমি কিনেছি কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে। এর সাথে পরিবহন খরচকে যোগ করতে হবে, সংস্থাপন ব্যয়কে যোগ করতে হবে। আমরা জানি এগুলো সম্পদের সাথে জড়িত সরাসরি খরচ, এগুলোকে যোগ করতে হয়, তাই না? তাহলে এই সম্পদের মূল্য কত দাঁড়াইলো বলেন তো? সম্পদের মূল্যটা কত দাঁড়াইলো আমরা দেখি। তাহলে সম্পদের মূল্য আমার দাঁড়াইলো কত টাকা? 5 লাখ, 5 লাখ 50, 5,70,000 টাকা। এই 5,70,000 টাকার উপরে আমাকে কি করতে হবে? অবচয় ধরতে হবে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি একবারে দ্বিতীয় বছরের অবচয় ধরা যায়? উত্তর হচ্ছে যায় না। আমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে আমরা যাই প্রথম বছরে। আমরা যাই প্রথম বছরে যদি আমরা অবচয় ধরি তাহলে দেখি, এটা হচ্ছে প্রথম বছরের অবচয় 5,70,000 টাকা। ভাইয়া ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য দরকার আছে? উত্তর হচ্ছে নাই। গুণন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে অবশ্যই অবচয়ের হারের দরকার আছে। অবচয়ের হার লাগবে, না হলে অবচয় ধরতে পারবেন না। প্রশ্নে কি অবচয়ের হার দেয়া আছে? উত্তর হচ্ছে নাই। তাহলে আমি অবচয়ের হারটাকে বের করে নিই। অবচয়ের হারের সূত্র কি ভাইয়া? 200% ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 4 বছর। এই যে 4 বছর, তাহলে 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে বলেন তো? 50% হবে। এই 50% হচ্ছে আমার অবচয়ের হার। তাহলে এই 50% কে আমরা এখানে লিখে ফেলি এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা প্রথম বছরের অবচয় পাবো। তাহলে আমরা দেখি প্রথম বছরের অবচয় কত হয়। 50% মানে এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, কেটেছেন। এবার আপনি পূর্ণ সংখ্যা 57, একে আপনি 5 দিয়ে গুণ করেন। 5 সাথে 35 এর 5, হাতে থাকে কত? 3। 5 5 25, হাত 3 কত? 28, অর্থাৎ 285। শূন্য আছে একটা, দুইটা, তিনটা, বসাই দেন 1 2 3। তাহলে প্রথম বছরের অবচয় কত? 2,85,000 টাকা। দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করতে বলেছে না? তো দ্বিতীয় বছরের অবচয় কি করে নির্ণয় করবো জানেন? প্রথম বছর আপনি যে টাকার উপরে অবচয় ধরেছেন, এটা অনেকে পারি না। প্রথম বছর আপনি কোন টাকার উপরে অবচয় ধরেছেন? 5,70,000 না? এই 5,70,000 থেকে আপনি মাইনাস দিবেন কাকে ভাইয়া? প্রথম বছরের অবচয়কে, অর্থাৎ 2,85,000 টাকাকে বাদ দিবেন। দেওয়ার পরে যে টাকা থাকবে তার উপরে 50% করবেন। তাহলে 2,70,000 থেকে 2,85,000 বাদ দিলে, সরি 5,70,000 থেকে 2,85,000 বাদ দিলে 2,85,000 টাকাই হবে। আপনি করে দেখবেন, যেহেতু অর্ধেক মান তাই। গুণন 50%। এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, কেটেছেন। এবার এখানে পূর্ণ সংখ্যা 285, এখানে 5 গুণ লাগান। 5 5 25 এর 5, হাতে থাকে কত? হাতে থাকে 2। 5 8 40 দিয়ে 42 এর 2, হাতে থাকে 4। 5 2 10 আর 4 কত? 14। তাহলে 1425, শূন্য আছে দুইটা, এই যে বসাই দেন। তাহলে কত হইলো? 1,42,000 টাকা আমার কি হইলো? দ্বিতীয় বছরের অবচয়। এটাই জানতে চেয়েছে যে দ্বিতীয় বছরের অবচয় কত। উত্তর 1,42,500 টাকা। ভাইয়া এই প্রশ্নই শুধু পরীক্ষায় আসে তা না, এখান থেকে আরেকটা প্রশ্ন আমার আসতে পারে। সেটা কি জানেন? সেটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে মোট অবচয় কত। কি বলেছে? মোট অবচয় কত। অথবা দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, এটাও আসতে পারে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত যদি বলে, তাহলে আমরা জাস্ট কি করব জানেন?
আমরা জাস্ট এই 2 বছরের অবচয়কে যোগ করে দিব। প্রথম বছরের অবচয় কত? 2,85,000। দ্বিতীয় বছরের অবচয় কত? 1,42,500। এই দুই অবচয়কে যদি যোগ করে দিই তাহলে আমি এই উত্তরটা পেয়ে যাব। তাহলে ক্রমণ সমান জের পদ্ধতিতে যখন বলবে মোট অবচয় কত, পুঞ্জীভূত অবচয় কত, তাহলে যত বছর পরে নির্ণয় করতে বলবে আমরা কি করব? আমরা জাস্ট ওই 2 বছরের অবচয় নির্ণয় করে দিব। যদি বলতো ভাইয়া তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তাহলে আমরা 3 বছরেরই অবচয় নির্ণয় করতাম, দেন 3 বছরের অবচয়কে যোগ করে দিতাম, তাহলে আমরা তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় পেয়ে যেতাম। বোঝা গেছে ভাইয়া? শুধু তাই না, এখান থেকে আরো একটা প্রশ্ন আপনাকে জানতে পারে। সেটা কি? সেটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে সম্পদের বই মূল্য বা পুস্তক মূল্য কত, এটাও জানতে বলতে পারে আপনাকে। ঠিক আছে? তাহলে এই বই মূল্য বা পুস্তক মূল্য কি করে নির্ণয় করব আমরা? এই যে ক্রয় মূল্য আছে না সম্পদের, সম্পদের যে ক্রয় মূল্যটা আছে না কত, এই যে বের করেছি সম্পদের মূল্য 5,70,000 টাকা। এই 5,70,000 থেকে আমরা মাইনাস করে দিব কাকে? মাইনাস করে দিব আমরা পুঞ্জীভূত অবচয়কে। ভাইয়া পুঞ্জীভূত অবচয় কই? এই যে বললাম এটা আর এটার যোগফল, এই দুইটা যোগ করে যে টাকা হবে সেটাই পুঞ্জীভূত অবচয়। মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব বই মূল্য বা পুস্তক মূল্য। বাস, এই তিনটা জিনিস যদি আপনি বের করতে পারেন তাহলে ক্রমণ সমান থেকে এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। ক্লিয়ার আমার কথা? একটু বলি, সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ক্রমণ সমান জের পদ্ধতি থেকে প্রশ্ন আসে কয়টা? 3টা প্রশ্ন আসে। একটা অবচয় নির্ণয়, এই যে এভাবে বলে দিবে দ্বিতীয় বছরের অবচয় কত, আরেকটা বলবে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, আরেকটা বলবে দ্বিতীয় বছর শেষে আপনার সম্পদের বই মূল্য বা পুস্তক মূল্য কত। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? এই 3টা জিনিসের বাইরে ক্রমণ সমান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি, এরপরে যাই আমরা আরো দেখবো এরকম প্রশ্ন, টেনশনের কোনো কারণ নাই। দেখি, এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, আমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারবার বলি। দেখেন আমাকে বলেছে বার্ষিক অবচয়ের হার কত। অবচয়ের হার কত? কোন পদ্ধতি ভাইয়া? সরল রৈখিক পদ্ধতি, তাই না? সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলছে। তাহলে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? কিন্তু এই প্রশ্নে বিপত্তিটা কোথায়? এই প্রশ্নে আপনি দেখেন এই প্রশ্নে আয়ুষ্কাল দেয়া নাই। তাহলে যদি আয়ুষ্কাল না দেয়া থাকে তাহলে এই ফর্মুলা চলবে না। তখন আপনার সূত্রটা কি হবে দেখেন। তখন অবচয়ের হার নির্ণয়ের আপনার সূত্র হবে কি জানেন? তখন অবচয়ের হার নির্ণয়ের আপনার সূত্র হবে বার্ষিক অবচয়। কি বলেছি? বার্ষিক অবচয়। উপরে থাকবে। ভাইয়া বলেন তো সরলরৈখিক পদ্ধতিতে কোন মূল্যের উপরে অবচয় ধরতে হয়? উত্তর হচ্ছে অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরতে হয়। তাহলে বার্ষিক অবচয়কে ভাগ দিব কি দিয়ে? আমরা অবচয় যোগ্য মূল্য, আর গুণ দিব কি দিয়ে জানেন? 100 দিয়ে। তাহলে আপনি অবচয়ের হার পেয়ে যাবেন। তাহলে বার্ষিক অবচয় মানে কি? 1 বছরের অবচয়। তাহলে প্রশ্নে পড়ি কি বলছে। প্রশ্নে বলেছে মাসিক অবচয় 1000 টাকা। তাহলে এক মাসে যদি 1000 হয়, এক বছরে কত হবে? 12,000 টাকা হবে। অবচয়যোগ্য মূল্য, ভাইয়া এই অবচয়যোগ্য মূল্যের বের করার সূত্র কি জানেন? অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হচ্ছে সম্পদের ক্রয় মূল্য বা মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা হচ্ছে আমার সূত্র। এটা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র। তাহলে এই সম্পদের ক্রয় মূল্য কত? 60,000 টাকা। আনুষঙ্গিক কোনো খরচ নাই। অবশিষ্ট মূল্য কত? 12,000 টাকা। তাহলে 60 থেকে 12 বাদ দেন, কত হবে? 48,000 টাকা। এবার আপনি কি করবেন? গুণ দিবেন 100 দিয়ে। তাহলে আপনি এই 3 শূন্য এই 3 শূন্য কাটেন, 12 দিয়ে 48 কে কাটলে 4 বার যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25 বার যায়। তাহলে উত্তর হবে 25%। উত্তর কত হবে? উত্তর হবে 25%। ক্লিয়ার? একটু বলি, সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলি তো ভাইয়া, একটু বলি, আমরা কি ক্লিয়ার এটা? তাহলে আমরা অবচয়ের হার যদি আয়ুষ্কাল যদি না দেয়া থাকে কিভাবে বের করব সেটা শিখে গেলাম। এরপরে আসি আমরা। এরপরে আমাদের 3 নম্বরে যে প্রশ্নটা বলেছে সেটা একটু পড়ি। 88,000 টাকায় ক্রয় করা একটি যন্ত্র 7 বছর কার্যক্ষম থাকবে। উক্ত সময়ের পরে 4,000 টাকা বর্জ্য মূল্য পাওয়া যাবে। এই বর্জ্য মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। বর্জ্য মূল্য মানে কি ভাইয়া? ভগ্নাবশেষ মূল্য। এই নামগুলো একটু জেনে রাখবো আমরা।
ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় করলে প্রাক্কলিত হার কত? প্রাক্কলিত হার মানে হচ্ছে অবচয়ের হার। যে হারে আপনি অবচয় ধরেছেন সেটাই প্রাক্কলিত হার। তাহলে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলছে। তাহলে ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে ভাইয়া? সূত্র কি? 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। মনে থাকবে? তাহলে আমরা দেখি তো, এই যে 200%, আয়ুষ্কাল আছে কয় বছর? 7 বছর। তাহলে 7 দিয়ে 200 কে কি করব? ভাগ করব। তাহলে 7 দিয়ে 200 কে ভাগ করি। 7 দুগুণে কত? 14, তাই না? 6 0 7 8 কত? 56। দেখেন তো 28 দিয়ে কোনো কিছু অপশনে আছে কিনা? 25 দিয়ে না, 28 দিয়ে এই যে একটা পেলাম, 14 দিয়ে না, 23 দিয়ে না, তার মানে 28 দিয়ে একটা পেয়েছি, আবার 28 আসছে, তার মানে এটাই উত্তর। আর কিছু বোকা ছেলে কি করবে জানেন? এখানে 4 লিখবে, লিখে যাচ্ছে না, এখানে একটা দশমিক নিবে, নিয়ে শূন্য করবে, দেখি করবে তারা এখানে আরো অঙ্ক করতেই থাকবে 5 সাথে কত? 5 সাথে 35, এভাবে করতেই থাকবে, দিয়ে লাস্টে দেখবে যে এটা আসবে উত্তর। এত করার দরকার নাই। আমরা যে কোনো অঙ্কে আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা দুইটা সংখ্যা দেখব যে অপশনের সাথে মিলছে কিনা। অপশনের সাথে দুইটা সংখ্যা মিলছে মানে এটাই উত্তর। আমরা অঙ্ক করে দেখছি 28 আসছে, তো 28 তো এখানে নাই, 28 তো এখানে নাই, 28 তো এখানে নাই, তার মানে 28 এখানে আছে, তার মানে এটাই উত্তর আমার। বোঝাতে পেরেছি ভাইয়া? একটু বলি তো, বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? একটু বলেন আমাকে, সবাই আমরা বুঝতে পারছি কিনা? এই প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখি। 2 বছর শেষে বইমূল্য কত? এই যে এই প্রশ্নটার কথাই বলছিলাম যে দ্বিতীয় বছর শেষে বইমূল্য কত? বইমূল্য মানে কি? পুস্তক মূল্য, তাই না? আচ্ছা, তাহলে দেখি কেমনে সলভ করব। তাহলে বইমূল্য বের করার জন্য আমাকে প্রথমে অবচয় নির্ণয় করতে হবে। কোন পদ্ধতি? দেখেন তো, ক্রমরা সমান পদ্ধতি। তাহলে প্রথম বছরের অবচয় কি করে নির্ণয় করব? আছে 3,20,000 টাকা, গুণন 25% হারে অবচয়। তাহলে 25% কে কি আমরা 1/4 বলতে পারি না? তাহলে আমরা গুণ দিব কত দিয়ে? 1/4 দিয়ে। তাহলে কতবার যায় দেখি। 4 8 32, শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 80,000 টাকা, তাই না? এটা হচ্ছে প্রথম বছরের অবচয়, 80,000 টাকা। এবার আমরা দ্বিতীয় বছরে আসি। দ্বিতীয় বছরের অবচয় ধরার নিয়ম কি? প্রথম বছর যে টাকার উপরে অবচয় ধরেছেন, অর্থাৎ 3,20,000 টাকা, এই টাকা থেকে প্রথম বছরে যত টাকা অবচয় হয়েছে সেটাকে আমরা বাদ দিব, দিয়ে তার উপরে 25% অর্থাৎ 1/4 করব। তাহলে এটা করলে কত আসে? 3,20,000 থেকে 80,000 যদি আমরা বাদ দিই তাহলে কত আসে? 2,40,000 আসে না? এই 2,40,000 আমরা 1/4 করব। তাহলে 4 6 24, শূন্য আছে কয়টা? 3টা, অর্থাৎ আমাদের এখানে কত? 60,000 টাকা। তাহলে আমাকে কি বলেছে? দ্বিতীয় বছর শেষে বইমূল্য কত বলেছে না? তাহলে 2 বছরের অবচয় কিন্তু নির্ণয় করে ফেলেছি। এখন আমি কি করব? 2 বছরের অবচয়কে যোগ করব, করলে কত আসছে? 1,40,000 টাকা আসছে। আর 2 বছরের অবচয়কে একসাথে যোগ করলে তাকে আমরা কি বলবো? পুঞ্জীভূত অবচয় বলবো। হয়েছে? তাহলে পুঞ্জীভূত অবচয় কত? 1,40,000 টাকা। আর বই মূল্য বের করতে বলেছে। তাহলে বই মূল্যের সূত্র কি ভাইয়া? বই মূল্যের সূত্র হচ্ছে আমাদের সম্পদের যে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে ক্রয় মূল্য কত আমার? ক্রয় মূল্য 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা থেকে আমরা মাইনাস করব কাকে? পুঞ্জীভূত অবচয় 1,40,000 টাকাকে। তাহলে কত থাকে বলেন তো? আমি যদি 1 লাখ বাদ দিই তাহলে থাকে হচ্ছে 2,20,000। 2,20,000 থেকে যদি 40 বাদ দিই তাহলে 1,80,000 থাকে, তাই না? তার মানে 1,80,000 টাকা হচ্ছে আমার কি? বই মূল্যের পরিমাণ। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 1,80,000 টাকা। আছে না অপশনে? এই যে 1,80,000। বুঝতে পেরেছি সবাই? একটু বলি তাহলে, এই যে ফরম্যাটিং গুলো আমরা শিখছি, ইনশাআল্লাহ এর মধ্যে আমরা পরীক্ষায় কমন পাবো। ওকে, এর মধ্যে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় কমন পাবো। সবাই কি বুঝতে পেরেছি? পরে যাই আমরা। এবার আমাদের দেখেন কি বলেছে। এই প্রশ্নটা যদি আমরা একটু সলভ করি, এই প্রশ্নে আমাকে বলেছে কোম্পানিটি স্ট্রেট লাইন পদ্ধতিতে অবচয় ধরে। স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট লাইন মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। স্ট্রেট লাইন মানে কি ভাইয়া? সরলরৈখিক পদ্ধতি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবো আমরা। সরলরৈখিক পদ্ধতি মানে ইংরেজিতে বলে স্ট্রেট লাইন। ক্রমরা সমান জের পদ্ধতিকে ইংরেজিতে কি বলে? ডিক্লাইনিং মেথড বা দ্বৈত ক্রমরা সমান পদ্ধতি, ডাবল ডিক্লাইনিং মেথড।
ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ডিমিনিশ মানে কি? কমতে থাকা না? ডিক্লাইন মানে কমতে থাকা না? রেডিউস মানে কমতে থাকা না? তো রেডিউসিং ব্যালেন্স মেথডও বলে, ডিক্লাইন ব্যালেন্স মেথডও বলে, আবার ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলে, ঠিক আছে? আবার আরেকটা নাম আছে ক্রমহ্রাসমান, সেটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু মেথড। কি বলেছি? রিটেন ডাউন ভ্যালু মেথড। ওকে, মনে থাকবে এই নামগুলো। এই নামগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, পোলাপান ধরতে পারে না। যেমন রাবিতে এবার আসছিল, তাই না? কি বলেছিল? রিডিউসিং ব্যালেন্স মেথড দিয়ে অবশ্যই ধরো, তাই না? এই কথা বলেছিল না? তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথড, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আবার রিটেন ডাউন ভ্যালু মেথডও বলে ক্রমহ্রাসমানকে। আর স্ট্রেট লাইন মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় আমরা ধরবো। তাহলে আগে দেখি, একটি যন্ত্রপাতি কিনেছি 10 লাখ টাকা দিয়ে। যন্ত্রপাতির পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় কত? 80,000 টাকা এবং 1,20,000 টাকা। তাহলে এই সম্পদের দাম কত দাঁড়াইলো? 10,80,000 আর 1,20,000, তার মানে সম্পদের দাম দাঁড়াইছে কত? 12 লক্ষ টাকা, তাই না? এখন এই প্রশ্নে কি কোনো ভগ্নাবশেষ মূল্য আছে? এই প্রশ্নে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তার মানে জিরো। ভগ্নাবশেষ মূল্য থাকলে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই বাদ দিতে হবে। আর ভাগ দিব কি দিয়ে? আমরা ভাগ দিব আমরা কি দিয়ে? আয়ুষ্কাল দিয়ে। তো প্রশ্নে আয়ুষ্কাল আছে কয় বছর? 6 বছর। তাহলে 6 দিয়ে ভাগ দিই। তাহলে 6 দুগুণে 12। তাহলে এই 2 আর শূন্য যতগুলো আছে বসাই দেন। তাহলে আমার অবচয় কত দাঁড়াইলো? অবচয় দাঁড়ালো আমার 2 লক্ষ টাকা। প্রথম বছরে অবচয় কত? 2 লক্ষ টাকা। ভাইয়া এখানে যদি বলতো দ্বিতীয় বছরে অবচয় কত, তাও কিন্তু 2 লাখ টাকা হইতো, তাই না? কেন ভাইয়া? কারণ আমরা কি জানি? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়, ঠিক আছে? আর যদি বলতো দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তাহলে কি করতাম? আমরা জাস্ট 1 বছরের অবচয় নির্ণয় করব। দ্বিতীয় বছর শেষে বলেছে না, 2 দিয়ে গুণ করে দিব। তৃতীয় বছর শেষে বললে 3 দিয়ে গুণ করে দিব। তাহলে পুঞ্জীভূত অবচয় পেয়ে যাব। সবাই বুঝতে পেরেছি? একটু বলি, তাহলে এটার উত্তর কত হবে? উত্তর হবে 2 লাখ টাকা। পরে যাই, এই যে পরে আমাদের যেটা, সেটা হচ্ছে সাম অফ দা ইয়ার ডিজিট মেথড। কি বলেছে? সাম অফ দা ইয়ার ডিজিট মেথড। দেখছেন ইংরেজি টার্ম ইউজ করছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি থেকে আমরা একটা ম্যাথই শিখবো ইনশাআল্লাহ। যদি পরীক্ষা আসে এটাই আসবে। ওকে, এই ক্লাস কি বুঝতে পারছেন আপনারা? একটু বলেন তো ক্লাস বোঝা যাচ্ছে কিনা? একটু বলেন ক্লাস কি বুঝতে পারছেন আপনারা সবাই? একটু আমাকে বলেন। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমরা অবচয় ধরবো অবচয় যোগ্য মূল্যের উপরে। তাহলে সর্বপ্রথম অবচয় যোগ্য মূল্য বের করতে হবে। কিনেছি 60,000 টাকা দিয়ে, উদ্ধার মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে 60,000 টাকা থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা বাদ দিব। দিলে পাবো কত? 55,000 টাকা পাবো। এই 55,000 টাকায় আমার অবচয়যোগ্য মূল্য হয়েছে না? এই যে হয়েছে। এই অবচয়যোগ্য মূল্যকে আমরা এখন ভাগ করব। কি দিয়ে ভাগ করব? বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করব। এখন এই বর্ষ সংখ্যার সমষ্টি বের করে কি করে জানেন? বর্ষ সংখ্যার সমষ্টি বের করে হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল আছে না? কত? 10 বছর। এ 10 লিখবেন, লিখেছেন? লিখে গুণ দিবেন, দিয়েছেন? ভাইয়া 10-এর পরের সংখ্যা কত? 11। তাহলে গুণ দিবেন 11 দিয়ে আর ভাগ দিবেন 2 দিয়ে। তাহলে আপনি বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবেন। 10 11 হচ্ছে 110। 110 কে 2 দিয়ে ভাগ করলে হয় 55। না বিশ্বাস হলে ভাগ করে দেখেন 55 আসবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে 55 দিয়ে ভাগ করব, করেছি। এবার একে আমরা গুণ দিব। কি দিয়ে গুণ দিব জানেন? যে জিনিসটা দিয়ে গুণ দিব সেটা হচ্ছে আমরা এখানে লিখি n-t+1, এটা দিয়ে গুণ দিব। এখন এই n মানে কি? n মানে হচ্ছে আয়ুষ্কাল, কত আছে? 10 আছে। মাইনাস t, t মানে হচ্ছে কততম বছরের অবচয় নির্ণয় করতে বলেছে? 7ম বছরের অবচয় নির্ণয় করতে বলেছে। তার মানে t মানে সময় 7 প্লাস 1, সূত্রের একটা ফ্রি 1। এখন পোলাপান যে ভুলটা করে সেটা হচ্ছে তারা আগে যোগের কাজ করে না, আগে বিয়োগের কাজ করতে হয়। 10 থেকে 7 বাদ দিলে 3 যোগ 1, তাহলে 3 আর 1 কত হয়? 3 নাকি? না, 3 আর 1 হয় 4।
তাহলে এই 4 কে আমি এখন গুণ দিব এখানে, তাহলে আমার বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয় হয়ে যাবে। 55 কে 55, শূন্য আছে 3টা, 1000 ইন্টু 4, উত্তর হবে 4000। আমরা কি ঘটনা বুঝতে পেরেছি? ভাইয়া এখানে যদি আমাকে বলতো সাপোজ যে আয়ুষ্কাল 11 বছর, তাহলে আমি কি করতাম? এখানে লিখতাম 11, গুণ দিতাম 11-র পরের সংখ্যা 12 দিয়ে, আর ভাগ দিতাম 2 দিয়ে। ঘটনা বুঝতে পেরেছি? এখানে যদি আমাকে বলতো সপ্তম বছর না বলে যদি বলতো পঞ্চম বছরের অবচয় কত, তাহলে কি করতাম আমরা? তাহলে ধরেন আমার আয়ুষ্কাল 10 বছর আছে, তাহলে আমি কি করতাম? 10 মাইনাস পঞ্চম বছরের অবচয় নির্ণয় করতে বলছে না, তাহলে 5 প্লাস 1 করতাম। ঘটনা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বর্ষ সংখ্যার সমষ্টিতে কি অবচয় নির্ণয় করতে পারবো ভাইয়া আমরা? একটু বলি তো, বর্ষ সংখ্যার সমষ্টিতে কি অবচয় নির্ণয় করতে পারবো না পারবো না? একটু বলি, কষ্ট করে আমাকে একটু উত্তর দেন। বর্ষ সংখ্যার সমষ্টিতে কি অবচয় নির্ণয় করতে পারবো? কমেন্ট দেখি না করো। যারা আজকে নতুন শিখলেন তারাও কি পারবো না পারবো না? একটু দেখতে চাই। যারা আমরা নতুন শিখেছি আজকে, পারবো? একটু নোট করে নিতে হবে, দরকার হলে ক্লাস আবার দেখতে হবে, সাথে সাথে করতে হবে, আমার সাথে সাথে করতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবো, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে? দরকার ক্লাস আমরা আবার রেকর্ড করব। এই প্রশ্নটা আমরা একটু সলভ করি, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে আমাদের, সেটা কি? জানুয়ারি 1, 2018 তারিখে একটি মেশিন ক্রয় করা হয় যার অবশিষ্ট মূল্য ছিল 20,000 টাকা। অবশিষ্ট মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে? মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার 5%। 22 সালে মেশিনটির উপর 30,000 টাকা অবচয় ধার্য করা হলে মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? তার মানে একটা জিনিস বুঝেন, অবচয়ের হার দিয়ে দিয়েছে, অবচয় দিয়ে দিয়েছে, ভগ্নাবশেষ মূল্য দিয়েছে, দিয়ে আপনাকে বলছে ওই সম্পদের ক্রয় মূল্য কত। তার মানে আগের অঙ্কগুলোতে দেখতাম সব দিয়ে বলতো অবচয় কত, এখানে অবচয় দিয়ে দিয়ে বলছে ক্রয় মূল্য কত, পার্থক্য এটাই। তাহলে দেখেন, মেশিনটি আমি কিনেছি কত সালে? 18 সালে, তাই না? 22 সালের অবচয় দিয়েছে, কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। তার মানে আমরা কি জানি? 18 সালেও যা অবচয় হবে 22 সালেও তাই তো অবচয় হবে, নাকি? সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান না? অবশ্যই সমান। এখন আমি আপনাকে বলি, সরলরৈখিক পদ্ধতিতে কোন মূল্যের উপরে অবচয় ধরতে হয় বলেন তো? সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় যোগ্য মূল্যের উপরে অবচয় ধরি, তাই না? এটাই তো আমরা জানি, নাকি? তাহলে কোন জিনিসের উপরে অবচয় ধরি? অবচয় যোগ্য মূল্যের উপর আমরা অবচয় ধরি, রাইট? এটাই তো করি, নাকি? অবচয় যোগ্য মূল্যের উপরে অবচয় ধরি না? তাহলে যেহেতু অবচয় যোগ্য মূল্যের উপরে আমরা অবচয় ধরি, তার মানে অবচয় যোগ্য মূল্যের মান হচ্ছে 100। তাই তো জানি আমরা, তাই তো, নাকি? যার উপরে আমরা ধরবো পার্সেন্টেজ, সেটার মান কত? 100 না ভাইয়া? 100। এবার দেখেন, প্রশ্নে বলেছে অবচয়ের হার 5%, মানে 5% হারে অবচয় ধরে অবচয়ের পরিমাণ হয়েছে 30,000 টাকা, এটাই তো, নাকি? বলেন তো। তাহলে এই 5% কি অবচয়ের হার, 30,000 টাকা কি অবচয়, তার মানে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা হচ্ছে 5% হারে অবচয় ধরে অবচয়ের পরিমাণ দাঁড়াইছে 30,000 টাকা, এটাই তো, নাকি ঘটনা? ঘটনা তো এটাই, রাইট? তার মানে আমরা কি বলতে পারি না 5% মানে 30,000 টাকা? বলতে পারি। তাহলে এখন আমরা 30,000 টাকাকে ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। গুণ দিব কি দিয়ে? অবচয় ধরি কার উপরে? অবচয় যোগ্য মূল্যের উপরে। গুণ দিব আমি 100 দিয়ে, তাই তো, নাকি? তাহলে আমার কত আসে এখানে? 5 20 100, 3 দুগুণে 6, শূন্য আছে কয়টা? এই যে 5টা শূন্য আছে, তার মানে এই যে 6 লাখ টাকা বের হলো, এই 6 লাখ টাকা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। কি মূল্য? অবচয় যোগ্য মূল্য। কেন ভাইয়া? 100 দিয়ে যে গুণ করেছি, তো 100 কিসের মান? অবচয় যোগ্য মূল্যের মান। তাহলে আমার অবচয় যোগ্য মূল্য বের হলো কত? 6 লাখ টাকা। কিন্তু আপনাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য কত। তা আমরা কি জানি বলেন তো? অবচয় যোগ্য মূল্য কি করে বের করে বলেন? অবচয় যোগ্য মূল্য বের করে কি করে? কে বলতে পারে?
অবচয়যোগ্য মূল্য বের করে এইভাবে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, তাই না ভাইয়া? তাহলেই তো আমরা অবচয়যোগ্য মূল্য পাই। তাহলে এখন প্রশ্ন অনুসারে আমরা যদি ক্রয় মূল্য সমান এটা লিখি তাহলে কি আপত্তি হবে? সাইড যদি চেঞ্জ করি, দিয়ে যদি আমরা এটা লিখি তাহলে কি কোনো আপত্তি আছে? অবচয়যোগ্য মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য, তাহলে কি কোনো আপত্তি আছে ভাইয়া? এটা না? তাহলে আমরা এই যে অবচয়যোগ্য মূল্য কত 6 লাখ টাকা প্লাস ভগ্নাবশেষ মূল্য কত 20,000 টাকা, এটা আপনি মুখে মুখে করতে পারবেন, আমি জাস্ট ডিটেল করে দিলাম। তাহলে কত হবে 6,20,000 টাকা। মানে বাংলা কথায় যদি আমরা বলি ক্রয় মূল্য মানে হচ্ছে অবচয়যোগ্য মূল্য বের হলো না 6 লাখ, এর সাথে জাস্ট ভগ্নাবশেষ মূল্য 20,000 কে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে 6,20,000 টাকা। ডান। বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি তো, বলেন সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি। ভগ্নাবশেষ মূল্য, উদ্ধারকৃত মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, বর্জ্য মূল্য, এগুলো সব মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে? অবশিষ্ট মূল্য, ভগ্নাবশেষ মূল্য, উদ্ধার মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, রেজিডুয়াল ভ্যালু, বর্জ্য মূল্য, এই সবগুলো মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? বলেন। বুঝতে পেরেছি ভাইয়া? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসছিল, ডিইউ রিটেনে আসা প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এটা ডিইউ রিটেনে আসা প্রশ্ন। আমরা কি সকলে ক্লিয়ার ভাইয়া? আমরা কি সকলে ক্লিয়ার? এটা একটু বলি তো। 6 নম্বর শেষ, রেকর্ড ক্লাস দেখবেন, দেখে শিখবেন 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর রেকর্ড ক্লাস দেখে শিখবেন। 7 নম্বর সলভ করাই দিচ্ছি, আপনি 6 নম্বর নিয়ে পড়ে আছেন, তাহলে তো পিছিয়ে পড়ে থাকবেন সব সময়। হ্যাঁ, আরেকবার বুঝাই দেন ভাই। দেখেন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার 5%, মানে 5% হারে অবচয় ধরে অবচয়ের পরিমাণ দিয়ে দিয়েছে 30,000 টাকা। তার মানে এই 5% সমান 30,000 টাকা আমরা বলতে পারি না? অবচয় হার কি? অবচয় হার মানে যে টাকার উপরে অবচয় হার ধরলে আমরা অবচয় পাই। তার মানে 5% হারে অবচয় ধরে আমরা কত পেয়েছি? 30,000 টাকা পেয়েছি। তার মানে এই 5% মানে 30,000 টাকা, রাইট? এখন কোন পদ্ধতি বলেছে? সরলরৈখিক পদ্ধতি। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্যের ওপর অবচয় ধরতে হয়। তো যার ওপরে আমরা কোনো কিছু ধরি তার মান 100 না? ওই প্রথম দিন থেকে, যেদিন থেকে অঙ্ক করাই সেদিন থেকে এই কথাটা বলে আসছি, যার ওপরে ধরতে হয় তার মান 100। তো সরলরৈখিক পদ্ধতিতে কার উপরে ধরবো অবচয়? অবচয়যোগ্য মূল্যের উপর। তার মানে আমরা যদি এই অবচয়যোগ্য মূল্যের উপর যেহেতু ধরবো, তাহলে অবচয়যোগ্য মূল্যের মান হচ্ছে 100। তাহলে এই 5% মানে যেহেতু 30,000 টাকা, তাই আমরা 30,000 টাকাকে 5 দিয়ে ভাগ করব, গুণ দিব কি দিয়ে? এই 100 দিয়ে, ঠিক আছে? তাহলে যেহেতু আমি 100 দিয়ে গুণ দিলাম, 100 কিসের মান? অবচয়যোগ্য মূল্যের মান। তাহলে এটা করলে আসে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্যের মান। কিসের মান? অবচয়যোগ্য মূল্যের মান। ওকে, কিন্তু প্রশ্নে তো অবচয়যোগ্য মূল্য বের করতে বলেনি, প্রশ্নে বলেছে ক্রয় মূল্য কত। এখন এই ক্রয় মূল্য কি করে বের করব আমরা? ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে এই যে অবচয়যোগ্য মূল্য আছে না 6 লাখ টাকা, এই 6 লাখ টাকার সাথে আপনাকে যোগ করে দিতে হবে অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। এই দুইটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হবে কত? 6,20,000 টাকা। বুঝতে পেরেছি? এবার বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি তো। হ্যাঁ, ম্যাম বিশ্বাস না মাম বিশ্বাস বলে দিয়েছি। রয় রিপন চন্দ্র রয়, বুঝতে পেরেছেন? এই বুঝতে পেরেছেন? আরো একবার বলে দিয়েছি, ঠিক আছে? যাদের প্রবলেম ছিল তারা কি বুঝতে পেরেছেন এটা? বলেন। এরপরে আসি, দেখেন, সম্পদের বিক্রয়জনিত লাভ ক্ষতি। এটা গুচ্ছ পরীক্ষা আসেনি, কিন্তু আসতেও পারে, কারণ এটা অন্যান্য ভার্সিটিতে অনেকবার করে আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। এই সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি অঙ্ক করার জন্য আপনাকে দেখতে হবে সম্পদটা কতদিন ব্যবহার করে বিক্রি করেছি। 4 বছর পূর্বে আপনি একটি কি কিনেছেন?
সম্পদ ক্রয় করেছেন। 10 বছর আয়ুষ্কাল, আয়ুষ্কাল শেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000। সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয়। বর্তমানে সরঞ্জামটি 2,50,000 টাকায় বিক্রি করা হয়, তবে বিক্রয়ে কত টাকা লাভ ক্ষতি হবে? তাহলে সম্পদ বিক্রয় জনিত লাভ ক্ষতি নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে সর্বপ্রথম দেখতে হবে সম্পদটা যে আমি বিক্রি করছি কতদিন ব্যবহার করে বিক্রি করলাম সেটা দেখতে হবে। দেখেন, 4 বছর পূর্বে কিনেছিলাম আর সম্পদটা কি করছি, বিক্রি করছি কবে? যদি এই সম্পদটি বর্তমানে বিক্রি করছি, বর্তমানে, তাহলে 4 বছর আগে থেকে বর্তমান পর্যন্ত কতদিন হয়? 4 বছর হয় না? 4 বছর হয়। তার মানে এই সম্পদটা আমি ব্যবহার করেছি কয় বছর? 4 বছর। দ্যাট মিন্স আপনাকে এই 4 বছরের অবচয় নির্ণয় করতে হবে। আর এই 4 বছরের অবচয়কে আমরা একসাথে বলবো পুঞ্জীভূত অবচয়। তাহলে এগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হবে। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব? 4 বছরের অবচয় নির্ণয় করে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করব। তো 4 বছরের অবচয় তো একসাথে নির্ণয় করা যায় না, আগে 1 বছরের অবচয় নির্ণয় করতে হবে, তাই না? যেহেতু সরলরৈখিক পদ্ধতি বলেছে, তাহলে আমরা সেটা করি। অবচয় কি করে নির্ণয় করব? 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা থেকে মাইনাস করব কাকে? ভগ্নাবশেষ মূল্যকে মাইনাস করব 50,000 টাকা। করেছি? ভাগ দিব কি দিয়ে? আনুমানিক আয়ুষ্কাল দিয়ে। কত বছর? 10 বছর। তাহলে 10 দিয়ে ভাগ দিব, তাহলে থাকে কত? 4,50,000-কে 10 দিয়ে ভাগ করলে 45,000 টাকা থাকে, তাই না? এটা হচ্ছে 1 বছরের অবচয় বের হলো। এটা বার্ষিক অবচয়ের সূত্র, তাই না? সরলরৈখিকে আমার অবচয় লাগবে 4 বছরের, তাহলে একে আমরা কি করব? 4 দিয়ে গুণ করে দিব। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 4 16 আর 2 কত? 16 আর 2 18, অর্থাৎ 1,80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে 4 বছরের অবচয়। একসাথে এটাকে আমরা বলবো 4 বছরের অবচয়কে একসাথে বলে পুঞ্জীভূত অবচয়। ক্লিয়ার? এটা হচ্ছে স্টেপ 1। এরপরে দেখেন আমরা স্টেপ 2 যাব। স্টেপ 2-তে আমার কাজ হচ্ছে বই মূল্য নির্ণয় করা। কি মূল্য? বই মূল্য নির্ণয় করা। ভাইয়া, বই মূল্যের সূত্র কি? বই মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে প্রশ্নে আমার ক্রয় মূল্য দেয়া আছে কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা থেকে আমরা কি করব? মাইনাস করব কাকে? পুঞ্জীভূত অবচয় 1,80,000 টাকাকে মাইনাস করব। করেছি? তাহলে কত থাকে বলেন তো? 5 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 4 লাখ, 4 লাখ থেকে 80,000 বাদ দিলে কত থাকে? 3,20,000 টাকা থাকে। হয়েছে না? এটা হচ্ছে আমার বই মূল্য। এবার স্টেপ 3-এ যাব আমরা। স্টেপ 3-এ আমাদের আসল জিনিস পাবো, অর্থাৎ বিক্রয় জনিত লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। তাহলে বিক্রয় জনিত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমরা নির্ণয় করতে পারবো। কি করে নির্ণয় করব ভাইয়া? সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, সরি, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, বই মূল্য। তাহলে প্রশ্নে আমার বিক্রয় মূল্য দেয়া থাকবে 2,50,000 টাকায় বিক্রি করেছি। তাহলে এই 2,50,000 টাকা থেকে আমরা কি করব? মাইনাস করব কাকে? বই মূল্যকে মাইনাস করব। এই যে বই মূল্য কত বের হয়েছে? 3,20,000 টাকা। তাহলে আমরা দেখি তো কত বের হয়। 2,50,000 থেকে 3,20,000 বাদ দিলে কত থাকে? মাইনাস 70,000। যেহেতু মাইনাস আছে, দ্যাট মিন্স আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাই না? মাইনাস থাকলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এটি করতে আমার কি হইল? এই যে 70,000 টাকা ক্ষতি হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি আমরা? সবাই কি বুঝতে পেরেছি না পারিনি? তাহলে এইভাবে আমরা যখন স্টেপ বাই স্টেপ ম্যাপটা করব, তখন দেখবেন আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। বিক্রয়জনিত লাভ ক্ষতিতে আমাদেরকে এই 3টা স্টেপে আমরা ম্যাথ কি করতে পারবো? সলভ করব। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি, সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? পরে যাই আমরা। এই প্রশ্নটাতে অনেকের ঝামেলা হয়, কারণ এটা ঝামেলা করার মতোই প্রশ্ন। এটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখি। 2 নাম্বার প্রশ্নে আমাকে বলেছে 2002 সালের 1 জুলাইয়ে মাসুদ 22,000 টাকায় যন্ত্রপাতি বিক্রি করে। যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, আনুমানিক ভগ্নাবশেষ মূল্য
আচ্ছা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। উক্ত বছরে জানুয়ারি মাসের 1 তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাবের জের ছিল 35,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এই অঙ্কে দেখেন, এই অঙ্কে আমাদের জানুয়ারি 1 তারিখে পুঞ্জীভূত অবচয় দিয়ে দিয়েছে কত টাকা? 35,000 টাকা। ভালো কথা, কিন্তু আমি সম্পদটা বিক্রি করছি কবে দেখেন তো। সম্পদটা আমি বিক্রি করছি 1 জুলাই তারিখে। কয় তারিখে? 1 জুলাই তারিখে আমি বিক্রি করছি, তাই না? আমি 1 জুলাই তারিখে বিক্রি করছি, আর পুঞ্জীভূত অবচয়ের জের দেওয়া আছে 1 জানুয়ারি তারিখে। তাহলে এটা কি হইল আমার? আমি কি বলেছিলাম, সম্পদটা যেদিন আমি বিক্রি করব সেই দিন পর্যন্ত আমার পুঞ্জীভূত অবচয় লাগবে, তাই বললাম না? ওই যে যেদিন থেকে ব্যবহার শুরু করেছি সেদিন থেকে যেদিন আমি বিক্রি করব ততদিনের অবচয় ধরতে হবে। আর ততদিনের অবচয়কে আমরা কি বলছি? পুঞ্জীভূত অবচয় বলছি না? তাহলে এখানে তারা পুঞ্জীভূত অবচয় দিয়েছে, ভালো কথা, কিন্তু কয় তারিখ পর্যন্ত দিয়েছে? 1 জানুয়ারি তারিখ পর্যন্ত দিয়েছে। আর সম্পদ বিক্রি করছি কয় তারিখে? 1 জুলাই তারিখে বিক্রি করছি। তার মানে এখানে কি ঘটনা ঘটেছে বলেন তো? এখানে আমার 6 মাসের অবচয় কি আছে? শর্ট আছে না? এখানে আমার 6 মাসের অবচয় কি আছে বলেন? শর্ট আছে না? আমার 1 জুলাই পর্যন্ত অবচয় ধরতে হবে, আর পুঞ্জীভূত দিয়েছে 1 জানুয়ারি পর্যন্ত। তার মানে আমার এখানে 6 মাসের অবচয় শর্ট আছে। তাহলে আমাকে সর্বপ্রথম 6 মাসের অবচয় ধরতে হবে, ধরে এর সাথে যোগ করে মোট পুঞ্জীভূত অবচয়টা আমাকে বের করে নিতে হবে। তাহলে 6 মাসের অবচয় তো একবারে বের করা যায় না, আমাকে কি করতে হবে? আগে 1 বছরের অবচয় নির্ণয় করি। তাহলে সম্পদ কিনেছি 60,000 টাকা দিয়ে, ভগ্নাবশেষ মূল্য আছে 10,000 টাকা, বাদ দিই। আর ভাগ করব কি দিয়ে? আয়ুষ্কাল দিয়ে, সেটা আছে 5 বছর। তাহলে কত হয়? 50,000 কে 5 দিয়ে ভাগ করলে 10,000 টাকা হয়, তাই না? এটা 1 বছরের অবচয়। 6 মাসের অবচয় কি করব ভাইয়া? 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 6 মাসের অবচয় পাবো। অর্থাৎ 6/12 করব, একই কথা। তাহলে 6 মাসের অবচয় কত বের হলো? 5,000 টাকা। এটা 6 মাসের অবচয়। তাহলে এই যে 1 জুলাই পর্যন্ত অবচয় আমি পেয়ে গেলাম, 6 মাসের অবচয় কত হইল? 5,000 টাকা। কত হইল ভাইয়া? 5,000 টাকা হইল, তাই না? দাঁড়ান, কি রে বাবা, এই যে আর মেয়ের হাতে মোবাইল গেছে, আর মেয়ের হাতে মোবাইল গেলে ওখানে কল দিয়েই যাবে। হ্যাঁ, আপনি কল কেটে দিবেন, আবার কল দিবে, কল কেটে দিবেন, আবার কল দিবে, কল দিয়েই যাবে। এই যে 4 বার কল দিল অলরেডি। এবার দিয়ে 4 বার কল দিল। আচ্ছা, সবাইকে কল দিবে খালি। তাহলে এই যে দেখেন, তাহলে এই যে 6 মাসের অবচয় পেয়ে গেলাম কত? 5,000 টাকা। তাহলে এবার টোটাল পুঞ্জীভূত অবচয় কত হইল? 40,000 টাকা। কোন তারিখ পর্যন্ত? 1 জুলাই পর্যন্ত। কেন 1 জুলাই পর্যন্ত আমি করলাম? কারণ 1 জুলাই আমি বিক্রি করেছি, যেদিন আমি বিক্রি করব সেই দিন পর্যন্ত আমার অবচয় লাগবে। তাহলে পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা। তাহলে পুঞ্জীভূত পাওয়ার পরে আমাদের স্টেপ 2 তে কি করতে হবে? স্টেপ 2 তে আমাদের বই মূল্য নির্ণয় করতে হবে। তাহলে বই মূল্যের সূত্র কি? সম্পদের যে দামে কিনেছি, অর্থাৎ ক্রয় মূল্য 60,000 টাকা, এই 60,000 টাকা থেকে মাইনাস 40,000 টাকা হচ্ছে আমার কি? পুঞ্জীভূত অবচয়। তাহলে কত হবে? 20,000 টাকা হবে। এটা বই মূল্য হইল। এবার আমার স্টেপ 3 এ কি করতে হবে? স্টেপ 3 এ আমাদের লাভ ক্ষতি। লাভ ক্ষতির সূত্র কি? লাভ ক্ষতির সূত্র হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আছে কত? এই যে 22,000 টাকা আমি বিক্রি করেছি, তাই না? তাহলে এই যে 22,000 টাকা মাইনাস 20,000 টাকা, তাই না? তাহলে কি হইল দেখি তো? 2,000 টাকা আসে। দ্যাট মিন্স আমার 2,000 টাকা লাভ হয়েছে, তাই না? আমার কি হয়েছে? লাভ হয়েছে 2,000 টাকা। বুঝতে পেরেছি? একটু বলি তো। বুঝতে পেরেছি? 2,000 টাকা আমার কি হয়েছে? 2,000 টাকা আমার লাভ হয়েছে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আমরা একটু বলি তো, বুঝতে পারলাম সবাই? তাহলে প্রশ্নে পুঞ্জীভূত অবচয় আমাকে দিবে, ভালো কথা,
কিন্তু এই যে পুঞ্জীভূত অবচয় কত দিনের দিচ্ছে সেটা দেখতে হবে। 1 তারিখে দিয়েছে আমার, জানুয়ারির 1 তারিখে, কিন্তু আমার তো বিক্রি করেছি আমি জুলাইয়ের 1 তারিখ, তার মানে 6 মাসের অবচয় শর্ট আছে। তাহলে ওই 6 মাসের অবচয় আগে নির্ণয় করলাম, কত? 5,000 টাকা। এই 5,000 টাকাকে এখন আমি ওই পুঞ্জীভূতর সাথে যোগ করলাম, তাহলে এবার টোটাল 40,000 টাকা পুঞ্জীভূত অবচয় পেলাম 1 জুলাই পর্যন্ত, তাই না? তাহলে আর বই মূল্য নির্ণয় করি, ক্রয় মূল্য থেকে এটা বাদ দিলে 20,000, এখন বিক্রি করছে 22,000, 22,000 থেকে 20,000 বাদ দিলে লাভ না ক্ষতি সেটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন, এই যে একটি পুরাতন গাড়ির বিক্রয় মূল্য এত টাকা, জমাকৃত অবচয়, জমাকৃত অবচয় মানে কি? পুঞ্জীভূত অবচয়, তাই না ভাইয়া? অবচয়কে জমা করলে পুঞ্জীভূত হয়। বিক্রয়জনিত ক্ষতি দেয়া আছে এত টাকা, গাড়িটির ক্রয় মূল্য কত হবে? শোনেন, আমার একটা কথা শুনেন, কোন প্রশ্নে যদি এই যে বিক্রয়জনিত লাভ ক্ষতির গন্ধ যদি দেখেন কোন প্রশ্নে, চোখ বন্ধ করে আগে বই মূল্য নির্ণয় করে ফেলবেন। বোঝা গেছে? কোন অঙ্কে যদি আপনি বিক্রয়জনিত লাভ ক্ষতি দেখেন, চোখ বন্ধ করে আপনি কি করে ফেলবেন? বই মূল্য নির্ণয় করে ফেলবেন। এখন বই মূল্য বের করা যায় দুইটা ওয়েতে, বই মূল্য বের করা যায় দুইটা ওয়েতে। আবার কল দিচ্ছে। হ্যালো হ্যালো, ও তুমি কল? কি আপা? হ্যাঁ ক্লাস নিচ্ছি আমি, তুমি কল দিচ্ছ খালি? না ক্লাস নেওয়া শেষ হয়নি, ক্লাস নিচ্ছি। কেন, কিছু ইমার্জেন্সি? আচ্ছা শেষ করি, শেষ করে ঠিক আছে। হ্যাঁ বাবা থাকো, আসছি আমি। হ্যাঁ আহা, আবার ভিডিও কল দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। জি বাবা, হ্যাঁ ক্লাস নিচ্ছি আমি, হ্যাঁ শেষ করি, লাইভে আছি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা, হ্যাঁ আচ্ছা সরি কল দিয়েছে। আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম যে কোনো প্রশ্নে যদি আমরা দেখি, কি দেখি ভাইয়া? কোনো প্রশ্নে যদি আমরা দেখি যে কি দিয়েছে, এই যে বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি দেয়া আছে, তাহলে সেই প্রশ্নে কিছু না বুঝে আমি আগে বই মূল্য নির্ণয় করব। ওকে, এখন দেখেন দুইটা ওয়েতে আমরা বই মূল্য নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে, মনে রাখবেন, যখন লাভ হয়, লাভ থাকে, তখন বই মূল্য নির্ণয়ের সূত্র কি? তখন বই মূল্য বিক্রয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় থেকে আমরা লাভকে মাইনাস করব। ঠিক আছে, মনে রাখতে হবে ভাইয়া, লাভ লাভ থাকলে বিয়োগ করব। ওকে, আর যখন ক্ষতি হয়, যখন কি হয়? যখন ক্ষতি হয়, কি হয়? ক্ষতি হয়। তাহলে ক্ষতি হলে বই মূল্য নির্ণয়ের সূত্র কি? বিক্রয় প্লাস ক্ষতি। ঠিক আছে, তাহলে এখানে ঘটনা কি? ক্ষতি হলে আমি প্লাস করব। ওকে, ক্ষতি হলে আমি কি করব? প্লাস করব। কেন প্লাস করছি? ক্ষতি মানে কম অংশ, তাই না? ক্ষতি মানে কম টাকায় বিক্রি করেছি, তো আমি যদি সেখান থেকে বই মূল্যে যেতে চাই, তাহলে ওই কম টাকাটাকে কি করতে হবে? যোগ করতে হবে না? আর লাভ মানে কি? লাভ মানে আমি বেশি দামে বিক্রি করলে তো লাভ হয়, তাহলে কতটুকু বেশি দামে বিক্রি করেছি ওটাকে বাদ দিলে আমরা আসল দাম অর্থাৎ বই মূল্য পাবো। বুঝতে পেরেছি ভাইয়া? এই হচ্ছে ঘটনা। তাহলে এই অঙ্কে আমার কি হচ্ছে? এই অঙ্কে আমরা যদি দেখি, এই অঙ্কে আমার কি হয়েছে? এই অঙ্কে আমার ক্ষতি হয়েছে। তাহলে আমরা প্রথমে বলেছি আমরা বই মূল্য নির্ণয় করব। তাহলে বই মূল্যের সূত্র কি ভাইয়া? বিক্রয় প্লাস ক্ষতি। তাহলে প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত? 2,20,000 টাকা। এর সাথে প্লাস করব ক্ষতি কত? 20,000 টাকা। তাহলে কত হবে? 2,40,000 টাকা হইল। এবার আসেন প্রশ্নে আসেন। এবার বলেছে ক্রয় মূল্য কত। কি বলেছে? ক্রয় মূল্য কত। আচ্ছা দেখেন, বই মূল্যের একটা সূত্র আছে না ভাইয়া? আপনারা কি জানেন বই মূল্যের এই সূত্রটা? প্রথমে আমি আগের অঙ্কে করলাম, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে এখান থেকে যদি আমরা ক্রয় মূল্যটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি এটা বলতে পারি না আমরা ক্রয় মূল্য সমান বই মূল্য প্লাস পুঞ্জীভূত অবচয়? এটা বলতে পারি তো নাকি? তাহলে দেখেন,
বই মূল্য কত আমার 2,40,000 টাকা, প্লাস পুঞ্জীভূত অবচয় কত, এই যে জমাকৃত অবচয় পুঞ্জীভূত অবচয় 80,000 টাকা, তাহলে টোটাল কত হবে 3,20,000 টাকা। হয়েছে ক্রয় মূল্য ভাইয়া? এই হচ্ছে আমাদের অঙ্ক। বই মূল্য কি বিক্রিত পণ্যের ব্যয়ের মতোই? বিক্রিত পণ্যের ব্যয় আর এটা সম্পদের বই মূল্য, দুটা কি এক হইলো? অযথা একটা জিনিসকে একটা জিনিসের সাথে নিয়ে এসে ম্যাচ করেন। হ্যাঁ, অযথা অযথা একটা জিনিসকে সম্পূর্ণ অযথা একটা জিনিসের সাথে ম্যাচ করেন। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়ের মতো হলেই কি আর না হইলেই কি রে ভাই? আনপ্যারালাল কম্পারিজন। হ্যাঁ, আনপ্যারালাল কম্পারিজন। হয়েছে? এ বুঝতে পেরেছি আমরা। তাহলে উত্তর কি হবে 3,20,000 টাকা। ক্লিয়ার? পরে যাই, এ রিলেটেড আরো প্রশ্ন আসে আমাদের। দেখেন, এ রিলেটেড আমাদের আরো পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন 4 নাম্বারটা আমরা একটু দেখি। আলফা লিমিটেড 22,000 টাকায় মেশিন বিক্রি করে, যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। যদি উক্ত বিক্রিতে কোম্পানি 5,000 টাকা লাভ করে থাকে, তাহলে মেশিনটির পুঞ্জীভূত অবচয় কত? দেখছেন, আগের অঙ্কে পুঞ্জীভূত অবচয় দেওয়া ছিল, তাই না? ক্রয় মূল্য বের করতে বলেছিল, এই অঙ্কে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বলেছে পুঞ্জীভূত অবচয় কত। কোনো ব্যাপার না। আমরা কি শিখেছি? প্রশ্নে বিক্রয় জনিত লাভ ক্ষতি দেওয়া থাকলে এট ফার্স্ট আমি বই মূল্য নির্ণয় করে ফেলবো, আর কিচ্ছু দেখার দরকার নাই। আমরা কি করব? বই মূল্য নির্ণয় করে ফেলবো। তাহলে বই মূল্য নির্ণয় করি। এবার কিন্তু লাভ আছে, লাভ থাকলে বই মূল্য নির্ণয় করতে কি করতে হয়? বিক্রয় থেকে লাভকে মাইনাস করতে হয়। তাহলে বিক্রয় আছে কত বলেন তো? 22,000 টাকা আছে বিক্রয়। তাহলে এই 22,000 টাকা থেকে লাভ আছে কত টাকা? 5,000 টাকা মাইনাস করব। তাহলে কত হবে? 17,000 টাকা হবে। ডান। হয়েছে? এবার আমাদের দেখেন কি বলেছে, এবার পুঞ্জীভূত অবচয় কত বলেছে, তাই না? তাহলে আমরা তো এটা জানি নাকি, বই মূল্যের যে সূত্রটা সেটা আবার লিখে ফেলি। বই মূল্য সমান কি বলেন তো? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে যেহেতু পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে বলেছে, তাহলে পুঞ্জীভূত অবচয়কে একপাশে নিয়ে আসি, সমান ক্রয় মূল্য মাইনাস বই মূল্য। বই মূল্যকে এপাশে নিয়ে চলে আসি। তাহলে কত হবে ক্রয় মূল্য? ক্রয় মূল্য ছিল 50,000, তাহলে এই যে 50,000 এখান থেকে মাইনাস করব কাকে? মাইনাস করব বই মূল্যকে। এই যে বই মূল্য বের করেছি কত? 17,000 টাকা। তাহলে 50 থেকে 17 বাদ দিলে থাকে কত? 33,000 টাকা। ডান। বোঝা যাচ্ছে ভাইয়া জিনিসগুলো? বোঝা যাচ্ছে? একটু বলি। আরিয়ান আরিয়ান অলরেডি করে বসে আছে। তাহলে দেখছেন প্যাটার্ন গুলো ধরতে পারছেন প্রশ্নের? এই প্যাটার্নে যদি আপনি না শিখতেন তাহলে দেখতেন যে এলোমেলো হয়ে যেত জিনিসগুলো, তাই না? একবার পুঞ্জীভূত, একবার এই সেই। কিন্তু আমি আপনাকে একটা পথ দেখাই দিয়েছি, রাইট? কি পথ? বিক্রয় জনিত লাভ ক্ষতি দেয়া থাকলেই ভাই আপনি আগে বই মূল্য নির্ণয় করে ফেলেন, এরপরে বই মূল্যের সূত্রটা জাস্ট বসান। এই যে বই মূল্যের যে সূত্র আছে, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, এটা বসান। বসাই জাস্ট এপার ওপার করেন, উত্তর বের হয়ে চলে আসবে, তাই না? পরে আরো একটা প্রশ্ন দেখেন, আবার বলেছে দেখেন সম্পত্তির পুঞ্জীভূত অবচয় কত বলেছে না? অঙ্কটা কি ফরম্যাটে আছে দেখি। এই যে 39,000 টাকা মুনাফা হয়, বিক্রয়ে মুনাফা, তার মানে বিক্রয় জনিত মুনাফা। ভাই বই মূল্য নির্ণয় করেন, ঘটনা তো একই, বই মূল্য নির্ণয় করেন। মুনাফা থাকলে বই মূল্যের সূত্র কি? 84,000 টাকা মূল্য দামের একটি স্থায়ী সম্পদ নগদ 56,000 টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় 56,000 মাইনাস লাভ হয়েছে 39,000, 39,000 বাদ দিই, তাহলে কত হবে? 17,000 টাকা হচ্ছে আমার বই মূল্য। তাহলে এবার বই মূল্যের সূত্রটা আমরা বসাই। ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, সাইড চেঞ্জ করি আমরা। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 84,000 টাকা দাম পণ্যের, তার মানে 84,000 মাইনাস বই মূল্য কত? 17,000, তার মানে 67 আর 17 84 হয়, তাই না? উত্তর পুঞ্জীভূত অবচয় 67,000 টাকা আছে না? এই যে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রবলেম সলভ হবে। এই কারণে বলি ক্লাস করেন ভাই, ক্লাস করেন। ক্লাস হইলে আপনি একটা ওয়ার্ড হইলেও শিখবেন।
প্রতিটা ক্লাসে উপস্থিত হন। চান্স পাওয়ার আপনার পূর্ব শর্ত হচ্ছে ক্লাস করতে হবে। ক্লাস না করলে আপনি চান্স পাবেন না। সব ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, নোট করতে হবে, আটকে যাব বারবার দেখতে হবে। হ্যাঁ, অনেকে মনে করি যে একবার ক্লাস দেখবো আমি পারবো। আরে না, যে ছেলেটা বারবার ক্লাস দেখবে, বারবার পড়বে, পড়ে পারবে, তার পারাটা সবচেয়ে বেশি স্থায়ী হবে। অনেক সময় হয় না, ভাই আমি পড়েছি কিন্তু পরীক্ষার হলে পারিনি, কারণ ওর পড়াটা পর্যাপ্ত হয়নি, সে কারণে সে পারেনি। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি। 6 নাম্বার, সান কোম্পানি পুরাতন মেশিনের বই মূল্য ছিল ৩৯,০০০ টাকা, মেশিনটির বর্তমান বাজার মূল্য ৩৫,০০০ টাকা। পুরাতন মেশিন ও নগদ 10,০০০ টাকা দিয়ে একটি নতুন মেশিন গ্রহণ করেছিল। নতুন মেশিনের মূল্য কত ধরা হবে? আচ্ছা, এটা বুঝেন, একটা পুরাতন মেশিন ছিল আপনার, সেই পুরাতন মেশিনের সাথে আরো কিছু টাকা দিয়ে আপনি একটি নতুন মেশিন কিনেছেন, হয় না? আমাদের ওই যে আইফোন ইউজ করি তো অনেকে, আইফোন আমার একটা পুরাতন আছে, এক্সচেঞ্জ করি আমরা, ওই পুরাতন আইফোনটা আমরা দিয়ে দিই, তার সাথে কিছু ক্যাশ টাকা দিই, দিয়ে একটা নতুন মডেলের আইফোন কিনি, হয় না? তো এটা হয়। তো সেই জিনিস আমাকে বলছে, তাহলে এমন যদি সিন হয়, তাহলে নতুন মেশিনের মূল্য আমরা কিভাবে নির্ণয় করব দেখি। তাহলে নতুন মেশিনের মূল্য নির্ণয় করতে আমাদের কি লাগবে জানেন? আমাদের লাগবে ওই যে পুরাতন মেশিনটা আপনি বেচছেন, সেটার ন্যায্য বাজার মূল্য লাগবে। কি লাগবে? সেই মেশিনটির ন্যায্য বাজার মূল্য লাগবে। ঠিক আছে? যেটা এক্সচেঞ্জ করবেন তার ন্যায্য বাজার মূল্য লাগবে। এই বাজার মূল্যের সাথে আপনি নগদ কত টাকা প্রদান করছেন সেটাকে যোগ দিয়ে দিতে হবে। তাহলে আপনি নতুন মেশিনের মূল্য পাবেন। কখন? যখন আপনি মেশিন বিনিময় করবেন, একটার বিনিময়ে আরেকটা কিনবেন। তাহলে ন্যায্য বাজার মূল্য আছে কত? ৩৫,০০০ টাকা। নগদ কত টাকা প্রদান করছেন? 10,০০০ টাকা। তাহলে ৩৫ আর 10-এ কত? ৪৫,০০০ টাকা। তাহলে নতুন সম্পদের মূল্য হবে ৪৫,০০০ টাকা। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট আরেকটা টাইপ আছে, এটা আমরা দেখে শেষ করি। হ্যাঁ, দেখি টাইপ 4। টাইপ 4 আমরা একটু সমাধান করি, করে শেষ করি। দেখেন, এই টাইপ 4 এর অঙ্কটা কেমন জানেন? দেখেন, আসবাবপত্রটি ব্যবহার হয়েছে কতদিন। এটার সমাধান হচ্ছে, প্রশ্নে চাবে আপনার আসবাবপত্র বা সম্পদ ব্যবহার করা হয়েছে কতদিন, অথবা কতদিন পূর্বে কেনা হয়েছিল। এই দুইটা জিনিস যদি বলে, এই টাইপ হচ্ছে এটা। অর্থাৎ একটা সম্পদ আমি কতদিন আগে কিনেছি, অথবা একটি সম্পদ আমি কতদিন ব্যবহার করেছি। দুটি একই কথা না? কারণ সম্পদ কিনে আমি কেন কিনি? ব্যবহার করার জন্য। তাহলে কতদিন আগে আমি কিনেছি আর কতদিন ব্যবহার করেছি, দুটি একই কথা। তাহলে এরকম যদি প্রশ্ন আপনাকে বলে, চোখ বন্ধ করে আগে বার্ষিক অবচয় নির্ণয় করবেন। কি নির্ণয় করবেন? বার্ষিক অবচয় নির্ণয় করবেন। বার্ষিক অবচয় নির্ণয় কি করে করব? সম্পদের ক্রয় মূল্য আছে কত? 16,800। ভগ্নাবশেষ মূল্য আছে? ভগ্নাবশেষ মূল্য নাই। তার মানে ভগ্নাবশেষ মূল্য দরকার নাই। ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব আমরা আয়ুষ্কাল দিয়ে, 4 বছর দিয়ে। তারপরে করি তো কত আসে? 4 4 এ 16, 4 2 8 আর 2টা 0, অর্থাৎ 4200 টাকা। এটা হচ্ছে আমার 1 বছরের অবচয়। হইল? হয়েছে না? এটা আমার বার্ষিক অবচয়, অর্থাৎ 1 বছরের অবচয়। এবার আপনি অঙ্কে দেখবেন পুঞ্জীভূত অবচয় দেয়া আছে, আছে না? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ৩৫০০ টাকা। এবার আপনি কি করবেন জানেন? এই যে ৩৫০০ টাকা যেটা পুঞ্জীভূত অবচয় আছে, এটা দিয়ে আপনি বার্ষিক অবচয়কে ভাগ দিবেন, অর্থাৎ ৪২০০ টাকা দিয়ে ভাগ দিবেন। ওকে ভাইয়া, বলেন তো ৩৫০০-কে কি ৪২০০ দিয়ে ভাগ করা যায় না যায় না? আমাকে একটু বলেন তো, ৩৫০০ টাকাকে কি ৪২০০ টাকা দিয়ে ভাগ করা যায়? ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? একটু আমাকে কষ্ট করে বলেন।
3500 টাকা পুঞ্জীভূত অপচয়। আমি কি বলেছি? পুঞ্জীভূত অপচয়কে আপনি ভাগ দিবেন কি দিয়ে? বার্ষিক অপচয় দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ 1 বছরের অপচয় দিয়ে ভাগ দিবেন। ভাইয়া যাই বলেন তো, 3500 টাকাকে কি 4200 টাকা দিয়ে ভাগ করা যায়? একটু আমাকে কষ্ট করে বলেন, যায় না যায় না বলেন? উত্তর হচ্ছে যায় না, তাই না? উত্তর হচ্ছে যায় না। যদি না যায় তাহলে আমাকে মনে করতে হবে এই সম্পদটা 1 বছরের কম সময় ব্যবহার করা হয়েছে। কি বলেছি? যদি ভাগ করা না যায় তাহলে আমাকে মনে করতে হবে এই সম্পদটা 1 বছরের কম সময় ব্যবহার করা হয়েছে। ভাইয়া 1 বছরের কম সময় মানে কি? মাস। বছরের কম মানে মাস, অর্থাৎ উত্তরটা আসবে মাসে। উত্তর কিসে আসবে? মাসে আসবে। এই কারণে আমাকে এখন মাসিক অপচয় বের করতে হবে। তাহলে বার্ষিক অপচয় যদি 4200 টাকা হয় তাহলে মাসিক অপচয় কত? 12 মাস দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 মাসের অপচয় পাবো। 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 6 7 42, তাহলে উপরে থাকে হচ্ছে 700, নিচে থাকে 2, 2 দিয়ে 70 কে কাটলে 35 বাদ যায় আর একটা শূন্য, তাহলে মাসিক অপচয় কত? মাসিক অপচয় হচ্ছে 350 টাকা। এবার আপনি যেটা করবেন, এই যে পুঞ্জীভূত অপচয় আছে না 3500 টাকা, এই 3500 টাকাকে আপনি মাসিক অপচয় দিয়ে ভাগ করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। এবার দেখেন কাটাকাটি করা যাচ্ছে, এই শূন্য কাটেন এই শূন্য কাটেন, 35 কে 35, একটা শূন্য আছে, তার মানে 10 আসছে উত্তর। যেহেতু আপনি মাসিক অপচয় দিয়ে ভাগ দিয়েছেন, উত্তর হবে 10 মাস। উত্তর হবে কি? উত্তর হবে 10 মাস। উত্তর হবে 10 মাস। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? একটু বলি তো, আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু কষ্ট করে বলেন। ক্লিয়ার সবাই? পরে যাই, এগুলো নোট করে রাখতে হবে কথাগুলো। সেম প্রশ্ন দেখেন, আসবাবপত্রটি ক্রয় করা হয় 10 বছর আগে, 1 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে, 5 বছর আগে। তার মানে আমি কতদিন আগে আসবাবপত্রটা কিনেছি সেটা জানতে যাচ্ছে। তাহলে এরকম জিনিস থাকলে কি করব? কতদিন আগে কিনেছি, কতদিন ব্যবহার করেছি, চোখ বন্ধ করে বার্ষিক অপচয় নির্ণয় করব। তাহলে বার্ষিক অপচয় নির্ণয় করি। ক্রয় মূল্য 3500, অপচয়ের হার দিয়েছে, তাহলে অপচয়ের হার দিলে তো কিছু বলাই লাগবে না, এই 3500 টাকার উপরে 10% করে দিব। তাহলে কত আসে? আমার বার্ষিক অপচয় 350 টাকা। এটা কি অপচয় আসলো? বার্ষিক অপচয়। তাহলে এবার আমি কি করব? এবার আমি পুঞ্জীভূত অপচয় আছে কত? 2100 টাকা। এই 2100 টাকাকে বার্ষিক অপচয় দিয়ে ভাগ দিব 350 দিয়ে। ভাইয়া 2100 কে কি 350 দিয়ে ভাগ করা যায়? উত্তর হচ্ছে অবশ্যই যায়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যাবে। শূন্য কাটলাম শূন্য কাটলাম, 7 দিয়ে যদি কাটি 5 7 35, 7 দিয়ে যদি কাটি 3 7 21, আর একটা কি থাকবে? একটা সরি 3 3 7 21 আর একটা শূন্য থাকবে 30। তাহলে 5 দিয়ে যদি 30 কে কাটি তাহলে কতবার যায়? 6 বার যায়। তাহলে 350 কি ছিল? 350 ছিল বার্ষিক অপচয়, তার মানে বছরের অপচয়। তাহলে উত্তর হবে 6 বছর। উত্তর হবে 6 বছর। বুঝতে পেরেছেন সবাই? তাহলে উত্তর হবে কত বছর? উত্তর হবে 6 বছর। সম্পদের জের নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। সম্পদের জের নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল 80,000 টাকা, মানে প্রারম্ভিক সম্পদ। বছরে 40,000 টাকার সম্পদ আমি কিনেছি। সম্পত্তি যার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা, অবচয় সঞ্চিতি ছিল 5,000 টাকা, বিক্রি করা হয় 13,000 টাকায়। এখন আমাকে বলছে 2007 সালে 30 নভেম্বর যন্ত্রপাতির জের কত হবে? অর্থাৎ 1 তারিখে আপনার হাতে সম্পদ ছিল, নতুন করে সম্পদ কিনেছেন, আবার সম্পদকে আপনি বিক্রি করে দিয়েছেন, দিয়ে আপনার বলছে এখন সম্পদের জের কত হবে। তাহলে এটা আমরা বের করার একটা সিস্টেম আছে। দেখেন প্রারম্ভিক জের, সম্পদের প্রারম্ভিক জের কত? 80,000 টাকা। এর সাথে যদি নতুন করে সম্পদ আপনি কিনেন তাহলে ক্রয়টাকে কি করব? যোগ করব না? 40,000 টাকার সম্পদ কিনেছেন, তাহলে কত হবে?
1,20,000 টাকা হইল। এবার আপনি সম্পদ বিক্রি করেছেন, ভাইয়া বিক্রয় করলে কি হয়, আমার সম্পদ চলে যাবে না? তাই বিক্রয় করলে মাইনাস। এখন আমি যে বিক্রি করেছি এই বিক্রয়টাকে লিপিবদ্ধ করতে হবে ওই বিক্রয়ের ক্রয় মূল্যে, ওই বিক্রয়ের ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। আপনি যদি মনে করেন বিক্রি করেছি 13,000 টাকায়, 13,000 টাকা মাইনাস করব, তাহলে হবে না। কারণ আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টারে পড়েছি না যে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি। তো সেই ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতিতে কি বলেছিল বলেন তো? একটি সম্পদ যে দামে কিনা হবে সেই দামে লিপিবদ্ধ করতে হবে। ওই সম্পদকে যখন আমি বিক্রি করব তখনও তার ওই ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমি যে সম্পদটা বিক্রি করছি তার ক্রয় মূল্য ছিল কত? এই যে তার ক্রয় মূল্য ছিল কত? 20,000 টাকা। তাহলে আমাকে বাদ দিতে হবে 20,000 টাকাই। দেন আমার তাহলে সম্পদের কি হবে? সম্পদের যে জের, সেই জেরটা আমি পেয়ে যাব, যেটা জিজ্ঞাসা করেছে, কত? 1 লাখ টাকা। বুঝতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছি। একটু বলি তো ভাইয়া, একটু বলি আমরা কি বুঝছি? এখন আমাকে বলেন, এই সেম প্রশ্নে যদি আপনাকে সম্পদের জের দিয়ে দেয়, ক্রয়ের টাকা দিয়ে দেয়, প্রারম্ভিক জের দিয়ে দেয়, দিয়ে যদি আপনাকে বলে উক্ত বছরে কত টাকার সম্পদ বিক্রি করেছে, আপনি কি বের করতে পারবেন এই জায়গা থেকে? আপনাকে যদি বলে উক্ত বছরে কত টাকার সম্পদ ক্রয় করেছে, আপনি কি বের করতে পারবেন? আপনাকে যদি বলে সম্পদের প্রারম্ভিক জের কত ছিল, আপনি কি বের করতে পারবেন? আমি যদি এই ফরম্যাটিংটা যদি ফলো করি, তাহলে এখান থেকে আমাকে যে মানি বের করতে বলুক না কেন, আমি বের করতে পারবো না ভাইয়া? একটু বলেন তো, পারবো? অবশ্যই পারবো। জাহাঙ্গীরনগর এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিয়েছিল গত বছর, দিয়ে বলেছিল উক্ত বছরে কত টাকার সম্পদ ক্রয় করেছে। তাহলে এই ফরম্যাটই যদি আমি ফলো করি, তাহলে আমাকে যেটাই বের করতে বলুক না কেন আমি বের করতে পারবো। সেম প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, সেম প্রশ্ন আমরা একটু দেখি। এই যে 4 1 জুলাই তারিখে 50,000 টাকা জের ছিল, 1 তারিখ, তার মানে কি এটা প্রারম্ভিক কত ছিল? 50,000 টাকা। বছরে কিনেছি 80,000 টাকায়, তার মানে ক্রয় কত টাকা? ক্রয় করলে যোগ হবে, হয়েছে? যন্ত্রপাতি যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা, অবচয় সঞ্চিতি 5,000 টাকা, বিক্রি করেছি, তাই না? তাহলে বিক্রি করলে মাইনাস। কোন টাকায়? বিক্রয়ের টাকায় না, যেটা বিক্রি করেছি তাকেও তার ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ 25,000 টাকা। এখন বলেছে যন্ত্রপাতি জের কত, তাহলে জের আমরা নির্ণয় করে ফেলি। 8 + 13, 1,30,000, 1,30,000 থেকে 25 বাদ দিলে 1,05,000। বোঝা যাচ্ছে ভাইয়া? বোঝা যাচ্ছে? একটু বলি। এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের ক্লাস শেষ হইল। আগামী শনিবার আপনাদের সাথে সর্বশেষ ক্লাস, আগামী শনিবার আপনাদের সাথে সর্বশেষ ক্লাস। আর রবিবারে আপনাদের জিএসটি কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম হবে। জিএসটি যে 5 বছরের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আপনারা 2 বার করে সলভ করবেন, ওর ভেতর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে আগামী যে শনিবার আপনাদের সাথে শেষ ক্লাস, সেদিন প্রাপ্য হিসাব বা কুড়িন এবং নগদ প্রবাহ বিবরণী, এই দুইটা আমরা একটা ক্লাসে শেষ করব। আমাদের 11টা ক্লাস শেষ হইল। সামনের দিন হচ্ছে আমাদের 12তম ক্লাস। দেখতে দেখতে জার্নিটা শেষ হয়ে গেল আপনাদের সাথে। সর্বশেষ ক্লাস আপনাদের সাথে সামনের দিন এক্সপেক্ট করব, সেদিন সামনের দিন সবাই ক্লাসে থাকবেন, কারণ এরপরে হয়তো আপনাদের সাথে এইভাবে ফর্মালি কখনো ক্লাসে দেখা হবে না, হয়তো কথা হবে না, এই আর কি, ঠিক আছে? অনেকে তো চান্স পেয়ে যাবেন, অনেকে অলরেডি পেয়ে গেছে, তারা অলরেডি ক্লাস করে না এখন। তো ঠিক সেম ভাবে জিএসটিতে আপনারা চান্স পেয়ে যাবেন। এবং সর্বশেষ আমাদের যেহেতু প্রোগ্রাম এটা এই বছরের জিএসটি প্রিপারেশন, এর মাধ্যমে আমাদের প্রিপারেশনটা শেষ হতে যাচ্ছে। তো সর্বশেষ ক্লাস, হয়তো এরপরে আর এইভাবে ক্লাস করার সুযোগ পাবেন না, হয়তো দেখবেন যে লাইভ ক্লাস নিচ্ছি, ইউটিউবে ক্লাস যাচ্ছে, কিন্তু ক্লাসটা আসলে ওইভাবে আসলে হবে না। তখন দেখছি যে স্যার ক্লাস নিচ্ছে দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্লাস, লাস্ট ক্লাস আমার ক্লাস নিচ্ছে, এভাবে হয়তো দেখা হবে না, ঠিক আছে? তো এটাই আমাদের, আর ক্লাস নেবেন না। টোটাল ক্লাস তো 12টা ক্লাস না, তো 12টা ক্লাস তো শেষ, সামনের দিন হইলে 12টা ক্লাস আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? 11টা ক্লাস হয়েছে, আপনাদের সিলেবাসে সব অধ্যায় করানো হয়েছে, জাস্ট প্রাপ্য হিসাব কুড়িন এবং নগদ প্রবাহ বিবরণী, এই দুইটা চ্যাপ্টার বাকি আছে। সামনে শনিবারে আমাদের যে রুটিন ক্লাস আছে, সেই শনিবারে আমরা রুটিন ক্লাসে ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে?
তো যাই হোক, আর কি বলবো, সবাই ভালো থাকেন, বাসায় পড়াশোনা করেন। শীটটা দিয়ে দিয়েছি, এই শীটের ম্যাথগুলো 2বার করে সলভ করবেন। শীটটা আমি খুবই যত্ন নিয়ে তৈরি করেছি। আমার বিশ্বাস এই শীটটা যদি আপনি কমপ্লিট করেন আর আমার ক্লাসের কথাগুলো যদি শোনেন, জিএসটি পরীক্ষায় এবং এর পরবর্তীতে ন্যাশনাল 7 কলেজ 8 কলেজ যেটাই বলেন না কেন, না এখন তো ইউনিভার্সিটি হয়েছে, ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেখানেই বলেন না কেন আপনার এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আটকাবে না, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। ওকে, তো এতটুকু কথা আমি বলে যাচ্ছি। তো সবাই পড়াশোনা করেন ভালো করে, সামনের দিন ইনশাল্লাহ আরো কথা হবে, সময় থাকলে আমরা আরো কথা বলবো। একটাই রিকোয়েস্ট সবার কাছে, পড়াশোনা করেন, ঠিক আছে? কারণ শেষ সুযোগ, অনেকে হয়তো সুযোগটাকে মনে প্রাণে নিতে পারছি না, এটাই হয়তো শেষ সুযোগ। সেকেন্ড টাইমের ট্যাগ যদি আপনার লেগে যায়, সেকেন্ড টাইমের দুঃখ আসলে অনেক দুঃখ কষ্ট অনেক। সেকেন্ড টাইম দিয়ে যে ভালো করা যায় না সেটা না, অবশ্যই ভালো করা যায়। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে ষষ্ঠ হয়েছে, 10-এর মধ্যে আমরা আরো কিছু পেয়েছি, সাস্টে পেয়েছি, তাহলে করা সম্ভব, চান্সও পাওয়া যায়। গত বছর আমার একটা স্টুডেন্ট, এই যে জাহিদ, যে পাশের রুমে কাজ করছে, ও হচ্ছে 4th হয়েছে গত বছর, সেকেন্ড টাইমার ছিল, প্রথমবার বুঝছে 10,000 কততম হয়েছিল, গতবার 4th হয়েছে বুঝছে। তো এইভাবে রেজাল্ট করা যায় সেকেন্ড টাইমেও, কিন্তু সেকেন্ড টাইমে যে একটা লং প্রসেস, আপনাকে আরো 7-8 মাস কষ্ট করতে হবে, পড়তে হবে। অলরেডি তো বুঝতে পেরেছেন এই 4-5 মাস কত কষ্ট, কত স্যাক্রিফাইস, কত ত্যাগ। এবার ঈদটাও হবে না আপনার, তাই না? অনেকে যারা চান্স পেয়ে গেছে তাদের ঈদ, কিন্তু আপনাদের কিন্তু ঈদ নাই এবারও। আপনি চান্স পেলে হয়তো সামনে ঈদুল আজহা যেটা আসবে, সেই ঈদটা আপনি করতে পারবেন, তাই না? কিন্তু আপনার যদি প্রসেসটা যদি লং হয়, তাহলে আপনার লাইফ থেকে আরো 3টে ঈদ হারাই যাবে। করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে? যাতে সেকেন্ড টাইম না হতে হয়, সুন্দর করে পড়াশোনা করেন, এটাই বলবো, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতো শেষ করলাম, আল্লাহ হাফেজ।